সবাই ভালো আছেন না? আসসালামু আলাইকুম স্যার। Recording in progress. কিন্তু শেয়ারিংটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, Yes. আমরা কি শুরু করব? 58 পার্টিসিপেন্ট। শুরু করেন স্যার। আমরা নরমালি বলে থাকি যে ব্যাংক রিকনসিলিয়েশন, প্রকৃতপক্ষে চ্যাপ্টারটার নাম হলো ইন্টারনাল কন্ট্রোল এন্ড ক্যাশ। তো ইন্টারনাল কন্ট্রোল বলতে কি বোঝায়? Internal control consists of the plan of organization and all the related methods and measures adopted with business কি জন্য? to safeguard its asset from employee theft, robbery and unauthorized use. And second thing, enhance the accuracy and reliability of its accounting records. Actually চ্যাপ্টারের নাম হলো ইন্টারনাল কন্ট্রোল এবং ক্যাশ। তাহলে ইন্টারনাল কন্ট্রোল কি জিনিস সেটা আমরা বোঝার চেষ্টা করতেছি। যে ইন্টারনাল কন্ট্রোল হলো এমনই একটা অর্গানাইজেশনাল একটা প্ল্যান বা পরিকল্পনা, যা কি জন্য সেই পরিকল্পনা করা হয়? এমন ভাবে পরিকল্পনা করা হয় যাতে আমার প্রতিষ্ঠানের সম্পত্তি চুরি, ডাকাতি এবং আনঅথরাইজড ইউজ মানে হলো অনৈতিক ব্যবহার থেকে রক্ষা করার জন্য যদি যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আমরা করে থাকি সেটাকে অ্যাকচুয়ালি বলে ইন্টারনাল কন্ট্রোল। আর এই ইন্টারনাল কন্ট্রোল যত ভালো থাকবে, যত ভালো হবে ইন্টারনাল কন্ট্রোল যে প্রতিষ্ঠানের যত বেশি, সেই প্রতিষ্ঠানের ইনহ্যান্স দি অ্যাকুরেসি অফ রিলায়েবিলিটি, সেই প্রতিষ্ঠানের অ্যাকুরেসি অ্যান্ড রিলায়েবিলিটি অফ ইটস অ্যাকাউন্টিং রেকর্ডটা মানে আপনার বৃদ্ধি পায়। অর্থাৎ যে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ব্যবস্থা যত ভালো, সেই প্রতিষ্ঠানের উপরে মানুষের সেই অ্যাকাউন্টসের উপরে মানুষের আপনার নির্ভরশীলতা এবং সে অ্যাকাউন্টসের সঠিকতা বৃদ্ধি পায়। যেমন আমরা যদি স্বাভাবিকভাবে মনে করি যে একটা বাংলাদেশি কোম্পানি, আমরা সবসময় সেটাকে একটু নেগেটিভ দৃষ্টিতে দেখি। আমরা যদি বলি যে গ্লোবাল কোম্পানি অথবা ইন্টারন্যাশনাল কোম্পানি, সেক্ষেত্রে তখনই আমাদের চিন্তা ভাবনা বা আমাদের থিঙ্কিংটা একটু চেঞ্জ হয়ে যায়। কারণ ডিউ টু ইন্টারনাল কন্ট্রোল। কারণ সেখানে আমরা জানি যে যদি এটা ইন্টারন্যাশনাল কোম্পানি হয়, সেখানে ইন্টারনাল কন্ট্রোলটা খুব ভালো হয় এবং তার অ্যাকাউন্টিং যে অ্যাকুরেসি সেটা অনেক অ্যাকুরেসি এবং রিলায়েবিলিটি অনেক বেশি আমাদের দেশীয় কোম্পানির তুলনায়। এখানে আনঅথরাইজড ইউজ বলতে যেমন আমরা যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আপনার করে, দ্যাট মিনস প্রতিষ্ঠানে চাকরি করে, তারা প্রতিষ্ঠানের অনেক সম্পত্তি আছে যেগুলো ইচ্ছা করলে তারা আনঅথরাইজড ইউজ করতে পারে। আবার যদি কন্ট্রোলিংটা ভালো হয় সেই ক্ষেত্রে সে ইউজটা নাও করতে পারে। যেমন ধরুন আপনার আমাদের দৈনন্দিন কাজের জন্য ধরেন কাগজ প্রয়োজন হয়, কলমের প্রয়োজন হয়, হ্যাঁ, আপনার কম্পিউটারের আপনার রিবনের প্রয়োজন হয়। এই জিনিসগুলো কিন্তু ইচ্ছা করলেই আমরা আনঅথরাইজড ইউজ করতে পারি। বাসা আসার সময় কিছু অফিসের কাগজ নিয়ে আসলাম খামে করে, বাসা আসার সময় অফিস থেকে 5টা কলম নিয়ে আসলাম। এই জিনিসগুলোর থেকে যদি আমার এগুলাকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে সেগুলা ইন্টারনাল কন্ট্রোলটাকে ইনক্রিজ করতে হবে। আমি যদি কাগজ ইস্যু করার সময় যদি আমি একটা রেজিস্টার মেনটেন করি যে কতগুলো কাগজ আপনাকে ইস্যু করা হলো, এবং ফার্দার যখন সে রিকুইজিশন দেবে তখন আমরা সেই সে কবে নিল, কত পিস নিল,
এখন আবার কেন চাচ্ছে। আমরা যদি এভাবে কোয়ারি করি তখন দেখা যাবে যে সে তার আনঅথরাইজড ইউজ গুলো আস্তে আস্তে হ্রাস পাবে। এটা কি বলা হয় অ্যাকচুয়ালি ইন্টারনাল কন্ট্রোল। দেন প্রিন্সিপালস অফ ইন্টারনাল কন্ট্রোল ওভার ক্যাশ। অনেক সময় কোশ্চেন আসে হঠাৎই প্রিন্সিপালস অফ ইন্টারনাল কন্ট্রোল ওভার ক্যাশ, ক্যাশের উপরে কিভাবে আপনার ইন্টারনাল কন্ট্রোল করা যায় তার নীতিগুলোর উপরে অনেক সময় কোশ্চেন আসে। আমরা বলি যে 6 প্রিন্সিপালস আর ফলোড ইন মোস্ট এন্টারপ্রাইজ, দে আর এস্টাবলিশিং অফ রেসপন্সিবিলিটি। যারা ক্যাশের সাথে রিলেটেড তাদের যদি আমরা রেসপন্সিবিলিটি এস্টাবলিশ করতে পারি, দায়িত্ব যদি ভাগ করে দিতে পারি, তাদের সেগ্রিগেশন অফ ডিউটি, তাদের কাজগুলো যদি ভাগ করে দিতে পারি, ডকুমেন্টেশন প্রসিডিওর। আপনি যদি একটা ব্যাংকে যান তখন দেখবেন যে আপনি যদি কোনো একটা চেক, টাকা তোলার জন্য একটা চেক ইস্যু করেন, সে চেকটা দেখা যায় 3 থেকে 4 হাত হবার পরে টাকাটা সে ইস্যু করে। এই যে ইন্টারনাল কন্ট্রোল ডকুমেন্টেশন প্রসিডিউর, ইট ইজ কল্ড ডকুমেন্টেশন প্রসিডিউর। কেউ হয়তো দেখে যে আপনার চেকটা ঠিক আছে কিনা, সিগনেচার ঠিক আছে কিনা, ডেট ঠিক আছে কিনা। আরেকজন হয়তো দেখে যে তার ব্যালেন্স ঠিক আছে কিনা। আরেকজন হয়তো দেখে যে সেই চেকটা হয়তো সবকিছু ঠিক থাকলে সে হয়তো প্রাথমিকভাবে ইস্যু করে দেয়, পাস করে দেয়, তার সেকেন্ড বস হয়তো সেটা ফাইনালি অ্যাপ্রুভ করে। এই যে আপনার প্রসিডিউর গুলো একজনের পরের থেকে আরেকজনের যে কন্ট্রোল, এটাকে বলা হয় ডকুমেন্টেশন প্রসিডিউর। মানে ডকুমেন্টারি যেগুলা আপনার কন্ট্রোল হয় সেটা কি বলা হয় ডকুমেন্টেশন প্রসিডিউর। দেন আমরা এখানে বলেছি ফিজিক্যাল, মেকানিক্যাল এন্ড ইলেকট্রনিক্স কন্ট্রোল। আপনারা দেখবেন যদি আপনি কখনো, এখন তো ম্যাক্সিমাম জায়গায় আপনার এন্ট্রান্সের সময় আপনার ধরেন এই যে ফিজিক্যালি আপনাকে চেক করা হয়, এবং মেকানিক্যাল সেখানে একটা আপনার ওই যে মেশিন থাকে, মেশিনের ভিতর থেকে আপনাকে যেতে হয়। আপনি যদি এয়ারপোর্টে যান সেখানে আপনার মেকানিক্যাল, ফিজিক্যাল এবং ইলেকট্রনিক্স সবগুলোই আপনাকে চেক করা হয়, যে আপনার সাথে কিছু মানে আছে কিনা সেগুলা কন্ট্রোল করার জন্য, সেগুলো দেখার জন্য কিন্তু এই বিভিন্ন ভাবে আপনাকে কন্ট্রোলের ভিতর রাখা হয়। এগুলো কি বলা হয় ফিজিক্যাল, মেকানিক্যাল এন্ড ইলেকট্রনিক্স কন্ট্রোল। আজকালকার ম্যাক্সিমাম অফিসে এগুলো আছে, এমনকি অনেক মার্কেটও আছে। আপনি ঢোকার সময় এখন যেমন করোনার জন্য আপনাকে অনেক মেশিনের ভিতর থেকে যেতে হয়, হ্যাঁ, সেরকমের আপনার কোনো ইথিক্যাল কোনো ইউজ আপনি নিয়ে যাচ্ছেন কিনা, আপনি টাকা নিয়ে যাচ্ছেন কিনা, বা ব্যাংকের কোনো ডকুমেন্ট নিয়ে যাচ্ছেন কিনা, সেগুলো দেখার জন্য অ্যাকচুয়ালি আমরা ফিজিক্যালি চেক করা হয়, মেকানিক্যালও চেক করা হয় এবং ইলেকট্রনিক্স ভাবেও তাদেরকে চেক করা হয়। এগুলা কি বলা হয় ইন্টারনাল কন্ট্রোল অফ ক্যাশ ওভার ক্যাশ। দেন ইন্ডিপেন্ডেন্ট ইন্টারনাল ভেরিফিকেশন। ইন্ডিপেন্ডেন্ট ইন্টারনাল ভেরিফিকেশন মানে হলো যে একজনের কাজ আরেকজন দ্বারা ভেরিফাই করা। অর্থাৎ আপনি প্রাথমিকভাবে চেক করে দেবেন একটা চেক যে হ্যাঁ ঠিক আছে, সেটা ডেট ঠিক আছে, লেখা ঠিক আছে, সিগনেচার ঠিক আছে। আরেকজন হয়তো দেখলো যে চেকের অ্যামাউন্ট এবং তার অ্যাকাউন্টের ব্যালেন্স ঠিক আছে কিনা। হ্যাঁ, আরেকজনে দেখলো যে সপ্তাহে কতদিন সে টাকাটা উঠালো, সেটা মানে আপনার অ্যাকাউন্ট যখন ওপেনিং করেছেন তার সাথে সেটা মিল আছে কিনা। আবার অনেকে হয়তো দেখে যে আপনি অ্যাকাউন্ট ওপেনিং এর সময় যে লিমিট দিয়েছিলেন সে লিমিটটা ক্রস করলো কিনা। এই যে একজনের কাজ আরেকজনের দ্বারা ভেরিফাই করা, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইন্টারনাল ভেরিফিকেশন। আদার কন্ট্রোল, সেটাকে আমরা বলেছি যে ইন্স্যুরেন্স এর মাধ্যমে অথবা এমপ্লয় ট্রান্সফার এন্ড ভ্যাকেশন। ইন্স্যুরেন্স মানে হলো ফিডেলিটি ইন্স্যুরেন্স। ফিডেলিটি ইন্স্যুরেন্স মেইনলি যারা ক্যাশের সাথে জড়িত, হ্যাঁ, তাদের যেমন একটা আপনার লাইফ ইন্স্যুরেন্স থাকে, তেমনি একটা ফিডেলিটি ইন্স্যুরেন্স থাকে। যদি সে ক্যাশ কখনো তছরূপ করে তাহলে সেই ইন্স্যুরেন্স কোম্পানি সেটাকে কভার করবে, সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফিডেলিটি ইন্স্যুরেন্স। তারপরে যদি আপনার কোনো এমপ্লয়কে যদি সন্দেহ হয় যে তার চলাফেরা, তার কথাবার্তা, তার মুভমেন্ট যদি আপনার সন্দেহ হয় যে না কোনো দুর্ঘটনা করতে পারে, অথবা যদি সে কোনো কাজের মাধ্যমে প্রমাণ করে যে সে যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটাতে পারে, সেজন্য যদি সেগুলো আপনারা যদি আগের থেকে যদি
বুঝতে পারা যায়, সেক্ষেত্রে তাকে ট্রান্সফার করে দেওয়া যায় অথবা তাকে চাকরিচ্যুত করে তাকে ভ্যাকেশন করা যায়। এইভাবে আমরা যে ক্যাশ আছে, ক্যাশকে আমরা এইভাবে 6 রকমের আমরা কন্ট্রোল করতে পারি। অনেক সময় কোশ্চেনে আসে, হোয়াট আর দি প্রিন্সিপালস অফ ইন্টারনাল কন্ট্রোল ওভার ক্যাশ, ক্যাশকে কিভাবে আপনি ইন্টারনাল কন্ট্রোল করবেন সেগুলো একটু সংক্ষেপে ব্যাখ্যা করার জন্য। স্যার জি বলুন। আসসালামু আলাইকুম স্যার, এই নাম্বারটা কি আরেকবার একটু বলবেন স্যার? ইন্স্যুরেন্স ফিডিলিটি যেটা স্যার। এটা হলো যারা সাধারণত ক্যাশের সাথে রিলেটেড, ক্যাশ যেমন ক্যাশিয়ার যারা বা যারা সিগনেটরি, যারা সিগনেটরি ভেরিফাই করার ফলে ব্যাংক থেকে টাকা উইথড্র হয়, এদের এদের দুটো ইন্স্যুরেন্স করা হয় এদের লাইফের উপর। একটা হলো লাইফ ইন্স্যুরেন্স আর একটা হলো ফাইডেলিটি ইন্স্যুরেন্স। ফাইডেলিটি ইন্স্যুরেন্সটা হলো যে সে ক্যাশ যদি তছরূপ করে, যতটুকু ক্যাশ তছরূপ করবে সেই ততটুকু ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাওয়া যায়, ওইটাকে বলে ফাইডেলিটি ইন্স্যুরেন্স। স্যার এই ইন্স্যুরেন্স কি বাংলাদেশে পরিচালিত আছে? হ্যাঁ, আছে 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 আছে। স্যার এটা করে তাহলে কি স্যার সিগনেটরি পার্সনদেরকে প্রিভিলেজ দেওয়া হলো না, যে আমি চুরি করলাম, প্রতিষ্ঠান ইন্স্যুরেন্সটাকে সেই ইন্স্যুরেন্স দিয়ে মেকআপ করলো, তাহলে স্যার প্রতিষ্ঠান লাভবান হলো কিভাবে এতে স্যার? এটা আপনি যত সহজভাবে চিন্তা করেছেন, এত সহজ হলে তার এই ইন্স্যুরেন্সটা চালু করতো না, তাই না? অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তখন কি করবেন? হ্যাঁ, সবসময় পজিটিভ ওয়েটি চিন্তা করবেন, তাহলে দেখবেন জিনিসটা সুন্দর হচ্ছে। আপনি যদি ভাবেন যে ক্যাশিয়ারের এগেইনস্ট আমি ফাইনাল ইন্স্যুরেন্স করলাম আর ক্যাশিয়ার টাকা নিয়ে চলে যাবে, অমনি আমি ইন্স্যুরেন্স কাছ থেকে পাবো, সেই উদ্দেশ্যে তো এটা করা না। করাটা হলো যে জি বলেন। স্যার আমার একটু কনসেপ্ট আছে স্যার, আমি একটু বলবো স্যার। ফাইডেলিটি ইন্স্যুরেন্স স্যার, এটা যে যারা মূলত স্যার নগদে অথবা ক্যাশে কাজ করে, মূলত তাদেরকে ইন্টেনশনালি তাদের জন্যই করা হয়। আর এটা যে ইন্স্যুরেন্স যে প্রিমিয়ামের যে টাকাটা স্যার, এটা হচ্ছে তাদের টাকা থেকে যে স্যার কাটা হয়। আর হচ্ছে যে স্যার এই টাকাটা যখন হচ্ছে যে স্যার তাদের নির্দিষ্ট সময় শেষে স্যার তারা ফেরত পায়। এর মধ্যে যদি তারা কোনো প্রকার যদি ঘটনা ঘটিয়ে ফেলে, ওই টাকাটা কিন্তু স্যার তার নিজের থেকে যায়, এটা কিন্তু কোনো প্রতিষ্ঠান বিয়ার করে না স্যার। এটা স্যার তার নিজের যে টাকাটা, যে বেতনের একটা নির্দিষ্ট অংশ পরিমাণ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে স্যার। না, উনি সেটা বলে না, উনি বলছে যে কোন ক্যাশিয়ার যদি ক্যাশিয়ার যাদের লাইফের উপর এটা করা হয় তাদেরকে উৎসাহিত করা হয়, এইটা হলো না কোশ্চেন, যে তাহলে তোমরা নিয়ে যাবে এবং ওনারা তো ভাববে যে ব্যাংক তো পাবেই ইন্স্যুরেন্সের কাছ থেকে, কাজে আমরা কিছু টাকা নিয়ে যাই। উনি বলতেছেন সেইটাই ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা তাদের কাছ থেকে আদায় করা হয়, সেটা ঠিক আছে, কিন্তু ওনার কোশ্চেনটা হলো যে এটা দ্বারা ওই এমপ্লয়ীদেরকে উৎসাহিত করা হয় চুরি করার জন্য। এটা কি ঠিক? কথাটা আমার কাছে গ্রহণযোগ্য হলো না। না স্যার, এটা তো হবে না স্যার, কারণ হচ্ছে স্যার টাকাটা তার নিজের থেকে যাচ্ছে, যে দায়িত্ব আছে স্যার তার টাকাটা হচ্ছে যে ব্যাংকের একটা ইন্স্যুরেন্স পলিসির মধ্যে আছে স্যার। এখন যদি স্যার সে যদি চুরি করে স্যার, তাহলে এই টাকাটা তো স্যার, যে তার যে ইন্স্যুরেন্স করাটা হয়েছে স্যার, এটা টাকাটা তো স্যার কর্তৃপক্ষ দিচ্ছে না, এটা টাকাটা দিচ্ছে স্যার সে নিজেই। সেটা তো প্রিমিয়াম, আপনি যেটা বলতেছেন এটা তো প্রিমিয়ামের কথা। জি স্যার, তো স্যার প্রিমিয়াম দিচ্ছে, এখন প্রিমিয়াম মাসে দিচ্ছে, প্রিমিয়াম দিচ্ছে মনে করেন মাসে 5,000, বছরে ধরেন 60,000 টাকা প্রিমিয়াম দিচ্ছে, সে 5 কোটি টাকা নিয়ে গেল, ধরেন 5 কোটি টাকা নিয়ে গেল, কিন্তু সে 60,000 টাকা প্রিমিয়াম দিল, তাহলে প্রিমিয়াম দিয়ে কি হবে, তাই না? জি স্যার, এটা প্রিমিয়ামটা সে বিয়ার করে, এটা হলো ইন্স্যুরেন্সের মানে খরচটা সে বিয়ার করে। এই জন্যই যে সেও যদি তার অনিচ্ছাকৃত হোক বা ইচ্ছাকৃতই হোক, যেভাবেই হোক, সে যদি কোনো তহবিল তছরূপ করে, সেটা ইন্স্যুরেন্স কোম্পানির থেকে কভার করার জন্য, এবং ইন্স্যুরেন্স কোম্পানিরও এখানে একটা আপনার কন্ট্রোল থাকে, তারও যদি কোনো অ্যাডভাইস থাকে সে সেটা এখানে অ্যাপ্লাই করতে পারে। স্যার তাহলে এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা তো প্রতিষ্ঠানই পে করছে, তাই তো স্যার? মানে কোনো ব্যক্তি তার পে করার কথা না স্যার? না, অনেক সময় ব্যক্তিও পরিশোধ করে, অনেক সময় অনেক জায়গায় প্রতিষ্ঠানও পরিশোধ করে, যেমন কিছু কিছু জায়গায় প্রতিষ্ঠান করে, কিছু কিছু জায়গায় ব্যক্তিরা করে। এটা প্রতিষ্ঠানের ফিডেলিটি ইন্স্যুরেন্সের স্যার আর কোনো প্রয়োগ স্যার কি আছে স্যার ব্যাংকের এই ক্যাশের স্যার এই বিষয়ে স্যার আর কোন স্যার প্রয়োগ? না, এই ধরনের ইন্স্যুরেন্সটা মেইনলি যারা ক্যাশের সাথে রিলেটেড তাদের জন্যই করা হয়।
স্যার গভর্নমেন্ট ব্যাংকগুলোতে মনে হয় স্যার এই মানে ক্যাশ অ্যাডভান্স জমা রাখা হয়, কিন্তু এটা তো ইন্স্যুরেন্স না, এটা পরে আবার রিটার্ন করা হয়। সেটা আমি ঠিক জানি না, এটা আমার যারা ক্যাশে চাকরি করে যারা তাদের কাছ ভোটের থেকে এগেইনস্টে অ্যাডভান্স স্যার এটা চালু আছে স্যার হ্যাঁ, সেটা তো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, ওটা হচ্ছে আপনার এটা লিমিটের উপরে স্যার চালু আছে, ব্যাংকগুলোতে আছে। প্রভিশনারি পিরিয়ড, যদি আপনি এর মধ্যে চাকরি ছেড়ে দেন তখন, এছাড়া তো টাকা জমা নিচ্ছে না ভাই। যাই হোক, আমরা কিছু বলেছি বা আমরা কিছু নীতি নিয়ে আলোচনা করলাম যে কিভাবে আমরা ক্যাশকে কন্ট্রোল করতে পারি। এটা একটা পদ্ধতি আর কি, ঠিক আছে? এটা যে আপনাকে করতেই হবে এমন কোনো কথা নেই। স্যার, যে এটা হলো এক ধরনের পদ্ধতি, আপনি ইচ্ছা করলে ফলো করতে পারেন। ওকে, দেন আমরা এটা কি স্যার আদার কন্ট্রোলের একটা পার্ট নাকি স্যার? জি যে ইন্স্যুরেন্স স্যার, এমপ্লয়ি ট্রান্সফার, এটা কি স্যার আদার কন্ট্রোলের পার্ট? আদার কন্ট্রোল হিসেবে আমরা দেখাচ্ছি যে আদার, হ্যাঁ, আদার কন্ট্রোলের মধ্যে আমরা দুটো আলোচনা করছি, একটা হলো ইন্স্যুরেন্স, একটা হলো এমপ্লয়ি ট্রান্সফার এন্ড ভ্যাকেশন। আপনি যদি কোনো এমপ্লয়িকে আপনার সন্দেহ মনে হয় অথবা তার কার্যাবলী যদি আপনার কাছে সন্দেহজনক আচরণ সে করে, সেক্ষেত্রে তাকে ইচ্ছা করলে আপনি রিমোট এলাকায় ট্রান্সফার করে দিতে পারেন, যাতে সে নিজেকে শুধরাতে পারে, অথবা ভ্যাকেশনও করে দিতে পারেন, তাকে ইচ্ছা করলে চাকরিচ্যুত করে দিতে পারেন যদি আপনি বেশি অফেন্স করে থাকে। আর তাহলে স্যার আরেকটা জিনিস একটু ক্লিয়ার স্যার, সেগ্রিগেশন অফ ডিউটিস, জি সেগ্রিগেশন অফ ডিউটিস, জি। এটা বলতে আমরা স্যার কি বুঝি? এটা কাজগুলো ভাগ করে দেওয়া, হ্যাঁ, যে কার কি কাজ সে কাজগুলা ভাগ করে দেওয়াকে বোঝাচ্ছে আর কি, যে কে কোনটা কাজ করবে। ক্লিয়ার? জি, থ্যাংক ইউ স্যার। ওকে, নাও আমরা আরেকটা জিনিস আলাপ করব, সেটা হলো আমাদের দেশে বলে পেটি ক্যাশ এবং আমেরিকানরা বলে এটাকে ইমপ্রেসড ফান্ড বা ইমপ্রেস ফান্ডই বলে, ইমপ্রেসড ফান্ড, আর আমরা বলি পেটি ক্যাশ ফান্ড। এখন এই ইমপ্রেসড ফান্ড বা পেটি ক্যাশ ফান্ড বলতে কি বোঝায়? পেটি ক্যাশ ফান্ড বা ইমপ্রেসড ফান্ড বলতে আমরা বুঝি যে এই ক্যাশ ফান্ড এক ধরনের ফান্ড যেখানে ক্যাশ ইউজ হয় কি জন্য? টু পে রিলেটিভলি স্মল অ্যামাউন্ট টু মিট আপ ডে টু ডে অপারেশনাল এক্সপেন্সেস। ধরুন আপনার একজন লেবার নিলেন আজকের ফুল বাগানে কাজ করানোর জন্য, অথবা আপনি কোনো সুইপার নিলেন, অথবা আপনি টেলিফোন বিল পরিশোধ করলেন, অথবা আপনার অফিসে গ্যাস আছে, গ্যাসের বিল পরিশোধ করলেন, মোবাইল বিল পরিশোধ করলেন। এই যে ডে টু ডে ছোট ছোট যে খরচগুলো, অথবা আপনার স্টেশনারি বা সাপ্লাইজ কিছু প্রয়োজন হয়েছে আপনি কিনেছেন, কাগজ কলম পেন্সিল প্রয়োজন হয়েছে কিনেছেন, এই যে ছোট ছোট প্রতিদিনের যে খরচগুলো, সেই খরচগুলো মিট আপ করার জন্য যে ক্যাশটা ইউজ হয় সেটাকে আমরা বলি পেটি ক্যাশ ফান্ড বা ইমপ্রেস ফান্ড। অনেক প্রতিষ্ঠানই আছে যে এই ধরনের একটা ফান্ড আলাদা করে ব্যাংক থেকে টাকা তুলে এনে কাউকে দায়িত্ব দিয়ে রাখা হয় যে তুমি এই ডে টু ডে খরচগুলা তুমি মিট আপ করবা, ভাউচার আসবে তুমি পেমেন্ট করবা। একজন লেবার নিয়েছে, তার যদি একদিনে যদি পেমেন্ট করতে হয় 500 টাকা, সেটা ওই ক্যাশিয়ারের কাছে গেলে সে ওই ফান্ড থেকে সেটা পেমেন্ট করবে। এটাকে বলা হয় পেটি ক্যাশ ফান্ড। অর্থাৎ যে ফান্ডটা প্রতিষ্ঠানের ডে টু ডে ছোট ছোট স্মল অ্যামাউন্ট গুলো পরিশোধ করার জন্য যে ব্যাংক থেকে তুলে এনে ক্যাশ হিসাবে যে ফান্ডটা রাখা হয় সেটাকে বলা হয় ইমপ্রেসড ফান্ড বা পেটি ক্যাশ ফান্ড। ক্লিয়ার সবাই? জি স্যার, জি স্যার। সবাই কি ক্লিয়ার আমার কথাটা? জি স্যার। জি স্যার। এখন এই ফান্ডের অবস্থান, অর্থাৎ অবস্থান বলতে আমরা বুঝাচ্ছি রেকর্ডিং এর অবস্থান, অর্থাৎ এই ফান্ডটা যখন ইউজ হবে তখন তার অবস্থান হলো 3 রকমের। আমরা বলি, প্রথমে বলি এস্টাবলিশিং দি ফান্ড, তারপর বলি মেকিং পেমেন্টস ফ্রম দি ফান্ড, তারপর হলো রিপ্লেনিশিং দি ফান্ড। অর্থাৎ প্রথম হলো এস্টাবলিশিং দি ফান্ড, ফান্ডটা তৈরি করা,
তারপরে হলো সেই ফান্ড থেকে এই যে প্রতিদিনের যে খরচগুলো, ছোট ছোট খরচগুলো, সেগুলো পরিশোধ করে দেওয়া। থার্ড হলো যখন এই ফান্ডটা শেষ হয়ে যাবে তখন আবার টাকা নিয়ে ফান্ডটা ঠিক রাখা, রিপ্লেনিশিং দি ফান্ড, রিপ্লেস দি ফান্ড, ফান্ডটাকে রিপ্লেস করা। তাহলে যখনই পেটি ক্যাশের অঙ্ক আসবে বা জার্নাল আসবে, আমরা সবসময় মনে রাখবো যে এর অবস্থান হলো 3 রকমের, এর বেশি আর কখনোই পেটি ক্যাশের জার্নাল হবে না। তিনটা যদি আমরা বুঝে থাকি, বোঝার চেষ্টা করব, তাহলে আমরা পেটি ক্যাশের ফান্ডের যে কোনো ধরনের জার্নাল আমরা করতে পারবো। এর 3টা অবস্থানের খুব বেশি আর কিছু নেই। একটা হলো এস্টাবলিশিং দি ফান্ড, অর্থাৎ ফান্ড তৈরি করা। তারপর হলো এই সেই ফান্ড থেকে ছোট ছোট বিলগুলো পেমেন্ট করা। থার্ড হলো যখন টাকা শেষ হয়ে আসবে তখন আবার সেই প্রথম যেই ব্যালেন্সের ফান্ডটা ছিল সেই ব্যালেন্স আবার পূর্ণ করা, অর্থাৎ আবার পরিশোধ করতে করতে, যেমন আমার যদি 5,000 টাকা থাকে, পরিশোধ করতে করতে যদি আমার এখন হাতে 500 টাকা থাকে, তাহলে আবার 4,500 টাকা এনে আবার 5,000 টাকা ফান্ডটা পূর্ণ করা। এইটাকে বলা হয় রিপ্লেনিশিং দি ফান্ড। এই 3টেই অবস্থান। তাহলে আমরা প্রথমে আলাপ করব এস্টাবলিশিং দি ফান্ড, অর্থাৎ ফান্ডটা তৈরি করা। যারা কমার্স স্টুডেন্ট আছেন বা পার্টিসিপেন্ট আছেন, বলতে পারেন যখন ফান্ডটা তৈরি করি তখন কি জার্নাল হতে পারে? স্যার পেটি ক্যাশ ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট। আপনি কি আমার এখানের শীট দেখে বলছেন নাকি নিজের না থেকে? স্যার, শীট দেখে বলিনি স্যার। আচ্ছা, কি বলছেন বলেন। পেটি ক্যাশ ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। এখানে ক্যাশ বলতে কি বোঝায়? ক্যাশ হচ্ছে কি স্যার, পেটি ক্যাশটা তো হচ্ছে আমরা ক্যাশ থেকে আলাদা করে দেখাচ্ছি, তো আমাদের ক্যাশটা কমছে কিন্তু পেটি ক্যাশ বাড়ছে। তো এই ক্যাশটা আর কি, যে কারবার আমাকে যে টাকাটা দিল ওইটা। না, এখানে যে আপনি ক্রেডিট ক্যাশ করলেন, এই ক্রেডিট ক্যাশটা বলতে কি বোঝায়? স্যার এই ক্যাশটা হচ্ছে ওই যে মানে পেটি ক্যাশের যে অ্যাকাউন্ট গুলো আছে ওইগুলো চালানোর জন্য যে টাকাটা আমাকে কোম্পানি দিল, ওই ক্যাশটা। না 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 স্যার ক্যাশ আর এখানে ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যাংক হতে পারে স্যার। আলাদা করে ব্যাংক হ্যাঁ, এখানে ক্যাশ বলতে এখানে আমি ক্যাশ আর কিন্তু ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যাংক। হ্যাঁ, আমি কিন্তু ওই সময় বলেছি, এই পেটি ক্যাশ ফান্ড বোঝার সময় কিন্তু আমি বুঝিয়েছিলাম যে ব্যাংক থেকে তুলে এনে যে ফান্ডটা তৈরি করা হয়। তার মানে এখানে ক্যাশ বলতে ব্যাংক ব্যালেন্স কে বোঝাচ্ছে। ক্যাশ মিন্স ব্যাংক, অথবা ক্যাশ অবলিক ব্যাংক লিখবো আমরা, অথবা আমরা এখানে ক্যাশ বলতে ব্যাংকই বুঝাবো। সো দ্যাট যখনই ফান্ডটা ক্রিয়েট হবে তখনই প্রথম জার্নালটা হবে পেটি ক্যাশ ফান্ড ডেবিট বা ইমপ্রেসড ফান্ড ডেবিট, আর ক্রেডিট হবে ব্যাংক অথবা ক্যাশ। ক্যাশ বললেও আমার বুঝতে হবে ব্যাংক। স্যার ক্লিয়ার সবাই? স্যার এই ক্ষেত্রে কি মানে ব্যাংকের বিষয়টা কি এইভাবে ব্যাখ্যা করা যায় স্যার? ব্যাংক যে ক্রেডিট হলো স্যার, সে আমার একটা মাদার অ্যাকাউন্ট আছে, আমি আলাদা একটা পেটি ক্যাশ অ্যাকাউন্ট তৈরি করলাম, মাদার অ্যাকাউন্ট থেকে টাকাটা আমি ট্রান্সফার করছি পেটি ক্যাশে, যার কারণে পেটি ক্যাশ ডেবিট হলো আর ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো। মাদার যে অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো স্যার। এত কঠিন ভাবে আমি বুঝতে চাই না, আমি আরেকটু সোজা ভাবে বুঝতে চাই। একটা কোম্পানির একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এনেছে, এনে একটা ক্যাশিয়ারকে দিয়েছে যে টাকাটা তুমি রাখো, প্রতিদিনের যে খরচটা সেটা তুমি এইখান থেকে দিবা। আমি এইভাবে বুঝি। তাহলে প্রতিষ্ঠানের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট থেকে সে টাকা যখন তুলে এনেছে সেই কাজেই সেই ব্যাংক অ্যাকাউন্ট হবে ক্রেডিট। আর এখানে আমি ক্যাশকে ডেবিট করব না, করব পেটি ক্যাশ। এই নামই ডেবিট করব, যে পেটি ক্যাশ বা পেটি ক্যাশ ফান্ড বা ইমপ্রেস ফান্ড ডেবিট করব। ক্লিয়ার সবাই? বার্সের জন্য ডেবিট এখানে ব্যাংক। জি স্যার। ঠিক আছে। কার কোনো কনফিউশন আছে? নো স্যার। যদি একবার বুঝে থাকেন, দ্বিতীয়বার আর বোঝারও প্রয়োজন হবে না, অঙ্ক করারও প্রয়োজন হবে না, সারা জীবন মনে থাকবে। আর যদি আমার কথাটা না বোঝেন তাহলে বই পত্র পরে অনেক সময় আপনাকে বুঝতে বিলম্ব হবে। সেই জন্যই আমরা খুব ধীরে যাচ্ছি, যে প্রথমে যদি আমরা ইমপ্রেসড ফান্ড গঠনটা আগে জার্নাল পারি, তাহলে জার্নাল আমার যেভাবেই আসুক আমি করতে পারবো। তাহলে আমার এখন যদি
এই এস্টাবলিশিং ফান্ডটা যে অবস্থায় আছে এখানে আমরা একটা জার্নাল করেছি 10,000 টাকা দিয়ে। এমনও হতে পারে ভবিষ্যতে 10,000 টাকা বৃদ্ধিও পেতে পারে, অথবা এই 10,000 টাকা হ্রাসও পেতে পারে। অর্থাৎ ইমপ্রেসড ফান্ড যে টাকা দিয়ে আমি গঠন করেছিলাম সেটা ভবিষ্যতে কিন্তু বাড়তেও পারে, অথবা কমতেও পারে, অথবা সমানও থাকতে পারে। যদি সমান থাকে তাহলে আমার আর কোনো জার্নাল দিতে হবে না। যদি বাড়ে, যে কোম্পানি মনে করলো যে না তার কমার্শিয়াল অপারেশন গুলো ডে টু ডে বৃদ্ধি পাচ্ছে, সো দ্যাট এখন আর এই 10,000 টাকা দিয়া আপনার বেশি দিন যায় না, এটাকে আমি 50,000 টাকা করবো পেটি ক্যাশ, তাহলে এটা ইনক্রিজ করবে। তাহলে ইনক্রিজ যদি হয়, সে ইনক্রিজ কিন্তু অনেক ভাবেই হতে পারে। ল্যাঙ্গুয়েজ গত ভাবে আমি বলছি যে আমরা যদি যখন জার্নাল দেখবো তখন সেখানে দেখবো যে অনেক ভাবে ইনক্রিজ করতে পারে। বাই দিয়েও করতে পারে, টু দিয়েও করতে পারে, অ্যাড দিয়েও করতে পারে। যেমন দি পেটি ক্যাশ ফান্ড ইনক্রিজ বাই টাকা 40,000, তখন বুঝতে হবে যে 10,000 টাকা তো আছে, আরো 40,000 টাকা বাড়াতে হবে। তাহলে জার্নালটা কি হবে? পেটি ক্যাশ ডেবিট 40,000 টাকা, অ্যাকাউন্ট ক্রেডিট 40,000 টাকা। হ্যাঁ, 30,000 টাকা ডেবিট হবে স্যার। 40,000 টাকা পেটি ক্যাশ ডেবিট, আর টু ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে 40,000। স্যার সবাই 30,000 একমত? হবে স্যার। না স্যার 30,000 স্যার, 10,000 তো আছে আগে জার্নাল করা। 30,000 হবে। বাকিরা কি বলেন? বাকিরা কি বলেন? 40,000 হবে। 40,000 হবে স্যার। রাইট, কারণ আমাকে বুঝতে হবে বাই এর অর্থ কি, টু এর অর্থ কি, অ্যাট এর অর্থ কি। অ্যাট, টু এন্ড বাই এই তিনটা ওয়ার্ড ইউজ করা হয়। সো দ্যাট বাই মানে হলো ওই টাকাই। আমি বলেছি যে পেটি ক্যাশ ফান্ড ইনক্রিজ বাই 40,000, তার মানে 40,000 টাকা দিয়েই বৃদ্ধি করতে হবে। তার মানে 10,000 আছে, আরো 40,000 হবে। আর যদি বলে যে পেটি ক্যাশ ফান্ড ইনক্রিজ টু 40,000, তাহলে বাড়বে 30,000। যদি বলে পেটি ক্যাশ ফান্ড ইনক্রিজ এট 40,000, তাহলে বাড়বে 30,000। আর যদি বলে পেটি ক্যাশ ফান্ড ইনক্রিজ বাই 40,000, তাহলে 40,000 টাকা বাড়বে। অর্থাৎ পেটি ক্যাশ ফান্ড সেক্ষেত্রে হবে 50,000। সো দ্যাট টু না বাই না এড, এই জিনিসগুলো আমরা খেয়াল করে দেখবো, সেইভাবে কিন্তু আমরা জার্নালটা করব। জার্নাল কিন্তু সেম জার্নালই হবে। এটা হলো আমি ইনক্রিজের কথা বললাম। যদি এমন হয় যে পেটি ক্যাশ ফান্ড ডিক্রিজ বাই 5,000 টাকা, তাহলে কি হবে জার্নালটা? পেটি ক্যাশ ক্রেডিট, আর যে সাইডে খরচ হবে সেটা ডেবিট। আমি বললাম পেটি ক্যাশ ফান্ড ডিক্রিজ বাই 5,000 টাকা। স্যার ক্যাশ ডেবিট হবে বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে? ব্যাংক আর ডেবিট, হলো ক্যাশ স্যার ক্রেডিট, petty cash credit। পেটি ক্যাশ ক্রেডিট 5,000 টাকা বাড়বে, 5,000 টাকা 5,000 টাকা কমবে, বাড়বে না। কমবে। বলছি ডিক্রিজ। কমবে স্যার। সো দ্যাট এখন যে জার্নালটা করলাম এর উল্টা জার্নাল হবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা এস্টাবলিশিং শিখলাম। এস্টাবলিশিং যদি ইনক্রিজ হয় সেটা শিখলাম। এট আর টু এর বিষয়টা স্যার একটু ক্লিয়ার করুন। জি জি, এট আর টু দুইটা স্যার অ্যাট আর টু। স্যার হ্যাঁ, অ্যাট আর টু অর্থ হলো আমি যদি বলি যে পেটি ক্যাশ ফান্ড ইনক্রিজ টু টাকা 50,000 টাকা, তাহলে আমার আছে এখন 10,000 আর বাড়াতে হবে 50,000 এ, তার মানে আরো 40,000 বাড়াতে হবে। তাহলে 40,000 বাড়াইলে টোটাল হবে 50,000। এটাকে বলে টু বা অ্যাড। আর যদি স্যার, বলি, জি বলুন। স্যার তখন কি জার্নাল হবে মানে পেটি ক্যাশ ডেবিট 50,000 আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 50,000, তখন Right. জার্নালটা কিরকম হবে? এরকমই হবে, জার্নাল তো সেমই থাকবে, অ্যামাউন্টটা আচ্ছা। যাতে আমাদের ভুল না হয়। আর ডিক্রিজ হলে জার্নালটা উল্টো হয়ে যাবে। উল্টো হয়ে যাবে, ডিক্রিজ মানে কমা। আচ্ছা ঠিক আছে। আমি পেটি ক্যাশ ফান্ড করছিলাম 50,000, এখন দেখলাম এত দরকার হয় না, 40,000 হলেই হয়। যদি বলি যে পেটি ক্যাশ ফান্ড ডিক্রিজ বাই টাকা 5,000, তাহলে 5,000 টাকা দিয়ে সরাসরি জার্নাল হবে। আর যদি বলি যে পেটি ক্যাশ ফান্ড ডিক্রিজ টু টাকা 7,000 টাকা, তাহলে 3,000 টাকার জার্নাল হবে। জি স্যার। স্যার ডিক্রিজ বললে ওই অ্যামাউন্টটা দিয়ে জার্নাল হবে, মানে যে অ্যামাউন্টটা বলছি সেটা দিয়ে।
অ্যামাউন্ট নাও বলতে পারে, অ্যামাউন্ট টু দিয়েও বলতে পারে, অ্যাট দিয়েও বলতে পারে, বাই দিয়েও বলতে পারে। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি বাই থাকে শুধু সেই ক্ষেত্রে যে অ্যামাউন্টটা উল্লেখ থাকবে সেই অ্যামাউন্টটার ফিগারটাই বসবে আর কি। জি আর টু বাই অ্যাড থাকলে ওইটা প্লাস মাইনাস করে ডিক্রিজ হোক আর ইনক্রিজ হোক, টু বাই অ্যাড থাকলে ওইটা প্লাস মাইনাস করে আমাদেরকে অ্যামাউন্টটা বসাতে হবে স্যার। রাইট Thanks. রাইট। স্যার এখানে ডিক্রিজের বিষয়টা একটু স্যার বুঝতেছিলেন। ডিক্রিজ মানে পেটি ক্যাশ ডেবিট থাকবে মানে হলো পেটি ক্যাশটা এখন ধরেন আছে 10,000 টাকা, আমরা এই যে জার্নালটা করলাম পেটি ক্যাশ ডেবিট আর ব্যাংক ক্রেডিট করলাম 10,000 টাকা। এখন প্রতিষ্ঠান মনে করলো যে না এত দরকার নেই, 7,000 টাকা হলেই হয়, তাহলে সে বলল আপনাকে জার্নালটা এরকম দিল যে পেটি ক্যাশ ফান্ড ডিক্রিজ অ্যাট টাকা 7,000, ডিক্রিজ অ্যাট মানে কমাইয়া আপনি 7,000 টাকায় আনবেন। 10,000 টাকার থেকে কমাইয়া যদি 7,000 টাকায় আনতে হয় তাহলে 3,000 টাকা কমাতে হবে। তাহলে এই যে জার্নালটা আছে এটার উল্টা জার্নাল দিতে হবে 3,000 টাকা, কিন্তু 3,000 টাকা তো আপনি খুঁজে পাবেন না, আপনাকে বলছে জার্নালে বলছে 7,000 টাকা। সো দ্যাট 10,000 মাইনাস 7,000 ইজ ইকুয়াল টু 3,000। এইভাবে আপনাকে বুঝে জার্নালটা 3,000 টাকার করতে হবে। ক্লিয়ার সবাই? স্যার ক্লিয়ার স্যার। ডিক্রিজ, ইনক্রিজ এবং এস্টাবলিশড আমার শেষ হয়ে গেল এখানে। যদি কারো কনফিউশন থাকে কোশ্চেন করতে পারেন। আর যদি স্যার আমি confusion- একটু বলবো যে 7,000 বলে ডিক্রিজ তো 3,000, তখন কি জার্নাল এরকম হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 3,000 আর পেটি ক্যাশ ক্রেডিট 3,000, জার্নালটা কি জি। এরকম হবে? জি জি। আচ্ছা ঠিক আছে। ডিক্রিজ মানে এখন যেটা আছে এটা উল্টো হবে, হ্যাঁ, ইনক্রিজ মানে এখন যা আছে তাই হবে। জি স্যার। স্যার ওই অ্যামাউন্ট একটু শিওর হলাম যে ডিক্রিজ বলে যে অ্যামাউন্টটা ডিক্রিজ হবে সেটাই হবে জার্নাল। হ্যাঁ সেই অ্যামাউন্টটা তো আপনার বাই দিয়া হতে পারে, টু দিয়া হ্যাঁ হতে 2 পারে, দিয়ে হতে পারে, এক 1 দিয়া দিয়ে হতে পারে। হতে পারে। জি স্যার। জি, অর্থটা আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কত টাকা হবে। যদি আমি বলি ডিক্রিজ বাই টাকা 2,000 তাহলে কি হবে? তাহলে 8,000 হবে অ্যামাউন্টটা। 3,000 না হবে, হলো না, হলো না তো আপনার। 3,000 2,000 হবে, 2,000 হবে। 2,000 হবে। আমি তো বলেই দিছি 2,000 দিয়ে কমান। পেটি আচ্ছা। ক্যাশ ফান্ড ডিক্রিজ বাই 2,000 মানে 2,000 দিয়ে কমান, তার মানে 2,000 টাকা জানানো হবে। জি আর স্যার। ডিক্রিজ এট 8,000 তখন হবে 8,000 টাকায় ডিক্রিজ করে 8,000 টাকায় নিয়ে আসেন। স্যার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মূলত ডিক্রিজ বাই 2,000 মানে হচ্ছে পেটি ক্যাশ 2,000 টাকা কমানো হয়েছে, আর ডিক্রিজ অ্যাট মানে পেটি ক্যাশ 7,000 টাকায় উন্নীত করে বা 7,000 টাকায় নিয়ে আসা হয়েছে, কমিয়ে এত টাকা নিয়ে আসা হয়েছে। মূল কথাটা হচ্ছে এরকম অ্যাট এবং টু দ্বারা স্যার। হ্যাঁ আমরা- সেই অর্থগুলোই আমাদেরকে বুঝতে হবে যে তার এক মানে আমার অর্থ। গ্যাপটা কত সেটা দিয়ে আমরা জার্নাল করতে হবে স্যার তখন। হ্যাঁ রাইট। ওকে, এবার আমরা ফান্ড তো হয়ে গেল, এখন এই ফান্ড আমরা ইউজ করব, অর্থাৎ এই ফান্ড থেকে এখন কি করব? ছোট ছোট ভাউচার গুলা পেমেন্ট করব। যারা কমার্সের তারা বলেন তো পেমেন্টের সময় কি জার্নালটা হবে? এক্সপেন্সেস ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট। এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। সবাই কি একমত? স্যার ক্যাশ এখানে পেটি ক্যাশ মানে ক্যাশ বলতে পেটি ক্যাশ পেটি ক্যাশ আসবে স্যার। হ্যাঁ, সেটাই স্যার পেটি ক্যাশ ক্রেডিট হবে স্যার। পেটি ক্যাশ ক্রেডিট আর সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ডেবিট স্যার। এক্সপেন্সেস ডেবিট। এক্সপেন্স আর কি সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বলতে এক্সপেন্সের সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ডেবিট, পেটি ক্যাশ ক্রেডিট স্যার। ক্রেডিট। সবাই একমত যারা কমার্সে আছেন? জি স্যার। জি স্যার। ওকে, খেয়াল রাখবেন। আমরা কি পেটি ক্যাশে টাকা দিচ্ছি? জি বলুন। না, আমরা কি পেটি ক্যাশে টাকা দিচ্ছি না? আমি বলছিলাম যে আমরা তো ফান্ড হয়ে গেছে, এখন যদি কোনো খরচ আমাকে পেমেন্ট করতে হয়। দিচ্ছি নাকি স্যার রিফ্রেশ করতেছি স্যার। আবার বলেন, আপনার কথাটা বোঝা যায়নি। ওকে, তাহলে আমরা এতক্ষণ সবাই আমরা বলেছি যে এক্সপেন্সেস হবে ডেবিট আর পেটি ক্যাশ হবে ক্রেডিট, কিন্তু এই সম্পূর্ণ কনসেপ্টটাই ভুল। আমরা আজকের থেকে শিখে নেব যে যখন পেমেন্ট হবে তখন কোনো জার্নাল হবে না, এবং যখন আমরা এই রকমের জার্নাল পাবো তখন আমরা ডেট দিয়ে লিখবো নো এন্ট্রি রিকোয়ার্ড। স্যার পেটি ক্যাশের জার্নাল গুলো আমরা করি না কেন, মানে কারণটা কি? হ্যাঁ, জার্নাল করি না কেন? জি স্যার, কারণটা কি?
জার্নাল করি, কিন্তু এখন করব না, আরেকটু পরে করব। দিন শেষে করা হয় স্যার। জার্নাল তো অবশ্যই করব, কিন্তু যখন পেমেন্ট করি তখন জার্নাল করার প্রয়োজন হয় না। প্রয়োজন হবে কখন? যখন আমার এই পেটি ক্যাশের টাকা শেষ হয়ে যাবে, আমার আবার টাকা প্রয়োজন হবে, তখন আমি জার্নাল করব, এক্সপেন্সেস কে ডেবিট করব আর ব্যাংকে আবার ক্রেডিট করব। ক্লিয়ার সবাই? তাহলে আমরা মনে স্যার রাখবো। এখানে এই ব্যাংক দ্বারা স্যার, এই ব্যাংক দ্বারা কোনটাকে বোঝাচ্ছেন স্যার? জি স্যার এখানে যে ব্যাংকটাকে ক্রেডিট করলেন, এটা কোন ব্যাংকের অ্যাকাউন্টটাকে ক্রেডিট করলেন স্যার? এখানে এই যে এক্সপেন্সটা প্রথম ডেবিট এই যে প্রথম যে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হলো, ব্যাংক অ্যাকাউন্ট তো আমার একটাই প্রতিষ্ঠানের। তো ঘুরে ফিরে ওইটাকে আমরা স্যার একবার এক্সপেন্স করলাম, তাহলে ক্রেডিট দুইবার হয়ে গেল না স্যার? হ্যাঁ, ক্রেডিট তো দুইবারই হলো। স্যার তাহলে অ্যাকাউন্টে দুইবার হিট করবেন না, ক্রেডিটটা স্যার এখানে হ্যালো স্যার, স্যার আমার একটা হলো এক্সপেন্স অ্যাকাউন্ট, এটার এগেইনস্টে যদি আবার ব্যাংক নিয়ে আসি তাহলে ব্যাংকে ডাবল এন্ট্রি হয়ে গেল না স্যার? হ্যাঁ, ডাবলই তো না, হবে। এই ওখানে তো টাকাটা স্যার, 10, সেম 10, 20 থাকছে হাজার হয়ে পেটি গেছে। ক্যাশে, এই জন্যই তো এখানে ব্যাংক থেকে আসবে। মূল কথা হলো পেটি এই ক্যাশ, টাকাটা তো কিন্তু খরচ হয়েছে, এই জন্য এটা ক্রেডিট। মূল স্যার, কথা বুঝলেন হলো পেটি ক্যাশ। আমি তো এই জন্যই এইখানে সময়টা একটু বেশি নিয়েছিলাম। এস্টাবলিশিং এর সময় আমি ইনক্রিজ বলছি, ডিক্রিজ বলছি, অ্যাড বলছি, যে সমান থাকতে পারে, বৃদ্ধি পেতে পারে, কম হতে পারে। আমরা কিন্তু সেই আলোচনাটা আগে করে ফেলছিলাম। কাজেই যদি কোনো অঙ্কে আমাকে পেটি ক্যাশ বৃদ্ধির জন্য না বলে, যদি পেটি ক্যাশ কমানোর জন্য না বলে, তাহলে কিন্তু পেটি ক্যাশ সবসময় 10,000 টাকা থাকবে ইন ফর্ম অফ ক্যাশ অর ইন ফর্ম অফ ভাউচার। যে কারণে আমরা এই যখন পেমেন্ট করি তখন কিন্তু আমরা এন্ট্রিটা করি না, এই জন্য এখানে লিখে দেই নো এন্ট্রি রিকোয়ার্ড। কারণ কি, আমি আগেই বলছি যে পেটি ক্যাশ ফান্ড সবসময় 10,000 টাকাই থাকবে ইন ফর্ম অফ ক্যাশ অর ইন ফর্ম অফ ভাউচার। সেই ভাউচারটাই হলো এই 2 নম্বরে আমি যে পেমেন্ট করেছি। অর্থাৎ এখানে যদি আমি 3,000 টাকা পেমেন্ট করি, তাহলে এখানে 3,000 টাকার একটা ভাউচার থাকবে আর এখানে 7,000 টাকা আমার হাতে থাকবে, কিন্তু টোটাল কিন্তু আমার এই 10,000 টাকাই থাকবে সবসময়। সেই জন্য আমরা এই পেমেন্টের সময় জার্নালটা করি না। যখন আবার আমার পেটি ক্যাশে 10,000 টাকা ক্যাশই প্রয়োজন হবে, তখন এই যেটুকু পেমেন্ট করেছিলাম 7,000 টাকা, সেইটুকু আবার পরিবর্তে আমি ব্যাংক থেকে আবার ওই টাকাটা নিয়ে আসবো। ঠিক ততটুকু টাকাই আমি নিয়ে আসবো। তার মানে আমার পেটি ক্যাশ ফান্ড কিন্তু 10,000 টাকাই থাকবে। করার সময় আমরা ক্লিয়ার সবাই? স্যার এখানে কি আমরা 3,000 টাকা আগে খরচ করে ফেলছি স্যার? এই যে 7,000 টাকা দেখাচ্ছি, 3,000 টাকা আগে খরচ করছি স্যার, পেমেন্ট করছি। না, 3,000 3,000 টাকা আছে, 7,000 টাকা লাগবে। জি বলুন। বোঝেননি কেউ আছেন? স্যার স্যার এখানে হচ্ছে Clear হতে পারে। স্যার এই যে রিপ্লেসিং দ্য ফান্ড, এটা স্যার আরেকটু যদি বলেন স্যার। রিপ্লেসিং দি ফান্ড বলতে বোঝায় যে এই যে পেটি ক্যাশ ফান্ড 10,000 টাকা দিয়ে গঠন করা হলো, এইটা দিয়ে অলরেডি আপনি 7,000 টাকা পেমেন্ট করেছেন ভাউচার। এই যে 2 নম্বরে এই যে মেকিং পেমেন্ট করছেন, 7,000 টাকা পেমেন্ট করেছেন, জি স্যার। তাহলে আপনার হাতে আছে মাত্র এখন 3,000 টাকা। এখন আপনি মনে করলেন যে আজকে তো বৃহস্পতিবার বা আজকের বুধবার, সামনে কালকের একদিন বৃহস্পতিবার আছে, কাজেই আপনার টাকা লাগবে। বৃহস্পতিবার আপনার যে কোনো সময় টাকা লাগতে পারে। যেহেতু আপনার ক্যাশ আছে 3,000 টাকা, 7,000 টাকা পেমেন্ট করে ফেলছেন, কাজেই ক্যাশ তো 3,000 আছেই, আপনি তো আর 3,000 টাকা আর ক্যাশ পাবেন না। ক্যাশ পাবেন যতটুকু পেমেন্ট করছেন তার এগেনস্টে। পেমেন্ট করছেন 7,000, তার এগেনস্টে আবার ক্যাশ পাবেন 7,000 টাকা। ব্যাংক থেকে আবার 7,000 টাকা নিয়ে আসবেন আর আপনার ভাউচার যেটা পরিশোধ করেছেন সেটা ডেবিট করবেন, এক্সপেন্সেস ডেবিট হবে। মানে ব্যালেন্স সব সময় মানে ব্যালেন্সটা সবসময় ঠিক রাখবো স্যার, এটাই। আপনি এখানে যদি তাকান দেখেন, এই 3টা জার্নাল দিয়ে দেখেন, এই পেটি ক্যাশ ফান্ড 10,000 টাকাই আছে, কমেও নাই বাড়েও নাই। স্যার
তাহলে আমরা এটাকে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট ঠিক আছে, তাহলে আমরা এক্সপেন্সের জায়গায় পেটি ক্যাশ কেন লিখবো না স্যার? আমরা সেটাকে এক্সপেন্স কেন দেখাবো যে এক্সপেন্স হয়ে গেছে প্রকৃতপক্ষে, তাই পেটি ক্যাশের টাকাটা নাই তাই? পেটি ক্যাশ কখনোই আমরা টাচ করব না মনের ভুলেও, যদি সে ইনক্রিজ অর ডিক্রিজ না করে। পেটি ক্যাশের লিমিট যদি না বাড়ায়, পেটি ক্যাশের লিমিট যদি না কমায়, আমরা কখনোই মনের ভুলেও পেটি ক্যাশ টাচ করব না। সেটা তো আমরা এস্টাবলিশমেন্টের সময় কথা বলেই নিলাম। এখন শুধু খরচের সময় খরচকে ডেবিট করলাম, খরচকে তো আমার ডেবিট করতেই হবে। এখন যত টাকা আমি পেমেন্ট করছি ঠিক তত টাকাই আমি ব্যাংক থেকে নিয়ে আসছি। আর আমার মানে স্যার কনফিউশনটা হচ্ছে যে এখান এই 2003 এর মধ্যে এটা হচ্ছে মেকিং পেমেন্ট ফ্রম ফান্ড, এইটাতে নো এন্ট্রি নো রিকোয়ার্ড করছি। রাইট, এই এন্ট্রিটাই তো আবার এখানে করলাম স্যার 3 নম্বরে। 3 নম্বরে এসে করছি। জি, ওই পেমেন্টের সময় করি নাই, করছি যখন রিপ্লেনিশিং দি ফান্ডটা যখন আমি আবার ব্যাংক থেকে আনবো তখন হলো আমি জানাল করব। এর আগে আমার জানাল করার দরকার নাই। যদি এমন হয় যে এই 7,000 টাকা আমার 15 দিনে খরচ হয়েছে, তাহলে এই 15 দিনে আমি কোনো জানাল করব না। আমি জানাল করব যেদিন 16 দিনের দিন, যেদিন আমি ব্যাংক থেকে টাকাটা নিয়ে আসব, যেদিন ওই আবার আমি 10,000 টাকায় পেটি ক্যাশ করে ফেলবো, সেই দিন আমি জানাল করব এক্সপেন্সের ডেবিট ব্যাংক ক্রেডিট। স্যার আমি যদি এখন 10,000 টাকা পুরোটাই খরচ করে ফেলি তাহলে 3 নম্বরের জার্নাল হবে কি 10,000 টাকা এক্সপেন্স 10,000 আর এখানে ব্যাংক একটু আগে তাই ছিল, একটু আগে তো তাই ছিল। আমি তো ক্লিয়ার করার জন্য সাত করছি। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার। কি বলুন? স্যার সেটা হলো যে পেটি ক্যাশের এই অ্যাকাউন্টটা, এটা তো বছর শেষে বা হচ্ছে ক্লোজিং এর সময় সমন্বয় করা হয়। এর আগে তো স্যার ক্যাশ যদি পেটি ক্যাশ যদি ইনক্রিজ বা ডিক্রিজ না করা হয় তাহলে তো এখানে কোনো এন্ট্রির দরকার নাই। স্যার অনেকেই ওপেন আছে স্যার মাইক্রোফোন, এই জন্য সাউন্ডটা ক্লিয়ারলি আসতেছে না স্যার। যিনি কথা বলবেন তিনি শুধু ওপেন করে কথা বললে মানে ভালো হয় স্যার। জি বলুন, বলুন। জি স্যার বলেন, কি বোঝেননি? স্যার বলতে চাচ্ছি যে পেটি ক্যাশটা স্যার এই মানে পেটি ক্যাশ সমন্বয় করা হয় তো স্যার ক্লোজিং এর সময় বা একটা নির্দিষ্ট টাইম পরে। এর আগ পর্যন্ত তো স্যার পেটি ক্যাশে কোনো মানে ইনক্রিজ বা ডিক্রিজ না করলে তো কোনো পোস্টিং হওয়ার কথা না বা কোনো জানাল হওয়ার কথা না। হ্যাঁ, সেটা তো আমরা যখন এস্টাবলিশিং ফান্ড পড়লাম তখন তো আমাকে কম হলো 20 বার বললাম এই কথাটা। যখন পেটি ক্যাশ ফান্ড ডিক্রিজ বা ইনক্রিজ হবে তখন আবার জার্নাল হবে, তা না হলে জীবনে একবারই জার্নাল হবে। একটা প্রতিষ্ঠান যদি 50 বছর বেঁচে থাকে, এই 50 বছরের মধ্যে যদি সে তার পেটি ক্যাশ ইনক্রিজ আর ডিক্রিজ না করে, তাহলে একটা জার্নালই হবে 50 বছরে, পেটি ক্যাশ ডেবিট ব্যাংক ক্রেডিট। আর দ্বিতীয় আর কোনো জার্নাল হবে না, 50 বছরও হবে না, 100 বছরও হবে না। যদি পেটি ক্যাশ ফান্ড ডিক্রিজ অর লিমিট অফ পেটি ক্যাশ ফান্ড যদি ডিক্রিজ অর ইনক্রিজ না করে প্রতিষ্ঠান, তাহলে এই জার্নালটা প্রতিষ্ঠানের লাইফে একবারই হবে। বলেন কে বোঝেন নাই? স্যার এখানে হচ্ছে কি একটু কনফিউশন হচ্ছে যে দুই জায়গাতে স্যার ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, এটাই স্যার ক্লিয়ার হতে পারতেছে না। এটা তো হইছে একটা উদ্দেশ্যে। ব্যাংক দুইবার কেন? ব্যাংক তো 100 বারও ক্রেডিট হইতে পারে, আপনি মাত্র দুইবার কেন বলতেছেন? ব্যাংক তো প্রতিদিন 50 বারও ক্রেডিট হইতে পারে, দুইবার হয়েছে এটি আপনার চিন্তা এসে গেল? এখানে তো ব্যাংক ক্রেডিট হয়েছে একটা উদ্দেশ্যে, আর এখানে ব্যাংক ক্রেডিট হয়েছে আরেকটা উদ্দেশ্যে। এখানে উদ্দেশ্য হলো এস্টাবলিশিং দি ফান্ডটা গঠন করার জন্য ব্যাংক থেকে টাকা এনেছি, আর এখানে হলো আমি অলরেডি 6,000 টাকা খরচ করে ফেলছি, আমার হাতে আছে মাত্র 4,000 টাকা। এখন আমি মনে করতেছি যে এই 4,000 টাকা দিয়ে বেশি দিন চলা যাবে না, 10,000 টাকা 6,000 টাকা তাড়াতাড়ি ক্যাশ করার দরকার। সেই জন্য আমি তাড়াতাড়ি আবার ব্যাংক থেকে 6,000 টাকা এনে, আমার হাতে ছিল 4,000, এখন আনলাম এই 6,000, এই 10,000 টাকা আবার পেটি ক্যাশ সমান হয়ে গেল। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? স্যার অনেকে মনে হয় রিপ্লেসিং এই বিষয়টা বুঝতেছে না, কারণ আমাদের মেইন কনসেপ্টটাই তো হচ্ছে পেটি ক্যাশটা সবসময়
ঠিক রাখা, একই পরিমাণ স্যার টাকা। রিপ্লেনিশিংটা তো মনে হয় সেটা স্যার হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য, ব্যাংকের থেকে ফান্ডটাকে যেভাবে অ্যাডজাস্ট করার টাকা জন্য আনি আমরা। আপনি মনে করেন যে 10,000 টাকা আপনাকে দিল, এখন আপনি 6,000 টাকা পেমেন্ট করে ফেলছেন, বা এখানে মনে করেন যে আপনি 9,500 পেমেন্ট করছেন, 9,000 টাকা পেমেন্ট করছেন, আপনার হাতে আছে কত? 500 হ্যাঁ, 1000। 1,000। এখন প্রতিদিন এভারেজে আপনার খরচ হয় 2,000 টাকা, কারণ আপনার হাতে আছে 1,000। আপনি কি করবেন? আগামীকালকে তো 2,000 টাকা খরচ দিতে হবে, ভাউচার আসবে। এখন আপনি কি ওই 1,000 টাকা নিয়ে বসে থাকবেন? 9,000 টাকা আবার আনতে হবে। আপনি কি ওই 1,000 টাকা নিয়ে বসে থাকবেন? তাহলে তো আপনার চাকরি থাকবে না, কারণ আগামীকাল তো আপনার 2,000 টাকার ভাউচার আসবে। আপনি জানেন যে আগামীকাল এই গ্যাসের বিল দিতে হবে, কারেন্টের বিল দিতে হবে 2,000 টাকা, আপনার কাছে হাতে তো আছে 1,000 টাকা। 9,000 টাকা তো আপনি খরচ করে ফেলছেন, পেমেন্ট দিয়ে ফেলছেন। 2 নম্বরে মেকিং পেমেন্ট ফ্রম দি ফান্ড, ফান্ড থেকে পেমেন্ট দিয়ে দিয়েছেন 9,000 টাকার ভাউচার। মানুষ ভাউচার নিয়ে আসছে, তাকে টাকা দিয়ে দিয়েছেন আপনি। আপনার কাছে আর টাকা নাই, আছে 1,000 টাকা, আর আছে 9,000 টাকার ভাউচার আছে আপনার কাছে। আমি বলেছি পেটি ক্যাশ ফান্ড অলওয়েজ উইল বি ইকুয়াল টু ক্যাশ অর ইন ফর্ম অফ ভাউচার। আইদার ক্যাশ থাকতে হবে অথবা ইন ফর্ম অফ ভাউচার, ভাউচারের ফর্মে আপনার কাছে থাকতে হবে, কিন্তু সর্বদাই পেটি ক্যাশ ফান্ড সমান থাকবে। এখন পেটি ক্যাশ তো আপনাকে দিছিল 10,000 টাকা নগদ, কিন্তু আপনি তো এই 9,000 টাকা 2 নম্বরে মেকিং পেমেন্ট ফ্রম দি ফান্ড দিয়ে দিয়েছেন 9,000 টাকা, আপনার হাতে আছে 1,000 টাকা আর ভাউচার আছে 9,000 টাকা। এখন তো আপনাকে চাইতে হবে আপনার বসের কাছে যে স্যার আমি তো 9,000 টাকা খরচ করে ফেলছি, কালকে তো আবার 2,000 টাকা একটা ভাউচার আসবে, আমার কাছে আছে 1,000 টাকা, তা আমি যে 9,000 টাকা মানুষকে দিলাম ভাউচারের জন্য, এখন আমাকে আবার 9,000 টাকা দেন। তখন আপনার বস বলবে যে রিপ্লেনিশিং ফর্মটা তুমি পূরণ করো, এখানে যে সমস্ত খাতে তুমি দিয়েছো সেগুলাকে ডেবিট করো, আর এই নেও একটা চেক ব্যাংকে থেকে নিয়ে আসো। স্যার আপনি যে বারবার হাতের কথা বলছেন, এই হাত বলতে কি পেটি ক্যাশের কথা বলছেন? পেটি ক্যাশে 1,000 টাকা আছে সেই কথা বলছেন স্যার? পেটি ক্যাশ অ্যাকাউন্টে 1,000 টাকা আছে? জি, তো তাহলে টাকা তো হাতেই থাকে আসলে, হাত তো অথবা হাতের মধ্যেই থাকে। তাহলে হাত বলে আমরা ক্যাশ অন হ্যান্ড কেন বলি না স্যার? আমরা কেন বারবার পেটি ক্যাশে কথা? আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্টে? স্যার বরিশাল স্যার, আপনার এলাকা স্যার। তা আমার এলাকা তো আপনি এই ধরনের কোশ্চেন করার কথা না, তো অন্য ডিস্ট্রিক্টের লোক কোশ্চেন করে এই ধরনের। এক হুজুরে ওয়াজ করতেছিল যে ওই যে আপনার গাছের পাতা পানিতে পড়লে বেহেশতে যাইবো, আর যদি ওই গাছের পাতা আপনার স্থলে পড়ে তা দোজগে যাবে। একজনে কোশ্চেন করছিল যে মাঝখানে যদি পড়ে তা যাবে কোথায়? কোশ্চেনের তো কোনো অভাব নাই, কথা বলছেন স্যার? আর এখানে আমার মনে হয় পেটি ক্যাশ নিয়ে অনেক আলাপ করেছি, আর আলাপ করার সুযোগ নেই। আমরা অঙ্কে আসলে তখন আবার একটা বিষয় স্যার। জি বলুন স্যার। এখানে হচ্ছে যে রিপ্লেনিশিং যে ফান্ডের যে স্যার আপনি ট্রানজাকশন দেখাচ্ছেন যেটা, আমি একটা কথা বলবো, এটা স্যার হচ্ছে মেকিং পেমেন্টের ক্ষেত্রে স্যার হচ্ছে এইভাবেই হচ্ছে স্যার। এখন মেকিং পেমেন্টের ক্ষেত্রে যদি স্যার 9,000 টাকার জায়গায় যদি স্যার 500 টাকা আমার ট্রানজাকশন হয়, সেটা আমি যদি এন্ট্রি দিই সেক্ষেত্রে তো আমার 500 টাকা ব্যাংকের কাছ থেকে আমার নেওয়ার প্রয়োজন পড়বে না, আমার কাছে তো অ্যাক্সেস পেটি ক্যাশে আছে। সেক্ষেত্রে 500 টাকার যদি আমি মেকিং পেমেন্টে এন্ট্রিটা করি, সেটা স্যার কি হতে পারে? আপনি যতক্ষণ পর্যন্ত রিপ্লেসিং না করবেন তখন তার এন্ট্রি হবে না। স্যার মেকিং পেমেন্ট করতে গেলে আমার রিপ্লেসিং আপনি যখন আমি বারবার বলতেছি, বাংলায় বুঝাচ্ছি, ইংলিশে বলে তো আরো বুঝতেনি না মনে হয়, বাংলায় বারবার বলতেছি যে পেটি ক্যাশ সবসময় নির্দিষ্ট থাকিবে 10,000 টাকা, আইদার ইন ক্যাশ ফর্ম অর ইন ভাউচার ফর্ম। টাকাটা থাকবে হয় ভাউচারে আর তা না হলে নগদে। আপনি যখন পেমেন্ট করলেন, এই 2 নম্বর যখন পেমেন্ট করলেন, তখন তো ভাউচারটা আপনার হাতে আছে, 1,000 টাকার একটা ভাউচার আছে যেটা আপনি পেমেন্ট করে দিচ্ছেন, তাহলে ভাউচারটা আপনার হাতে আছে যার মূল্য হলো 1,000 টাকা। আর আপনার এখানে পেটি ক্যাশ আপনার হাতে ছিল 10,000, এখন হয়ে গেছে 9,000। এইভাবে করতে 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 ভাউচার আপনার হাতে 9,000 টাকা হয়ে গেছে, এখন আপনার হাতে আছে 1,000 টাকা মাত্র। আপনি আর কি করিবেন? আপনি আবার ব্যাংক থেকে গিয়ে 9,000 টাকা আনিবেন। যখন আনিবেন তখন একটা ফর্ম পূরণ করতে হয়, ওইটা কি বলা হয় রিপ্লেনিশিং ফর্ম।
তখন খরচকে ডেবিট করা হয়, ব্যাংক থেকে টাকা এনে আবার ক্রেডিট করা হয়। স্যার একটা কোশ্চেন করি স্যার। আর কোনো কোশ্চেন করার সুযোগ নেই, আমরা নেক্সট একটাই আগে। স্যার, স্যার একটাই স্যার। এবার আমরা আলোচনা করব হোয়াট ডু মিনস বাই ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট বলতে কি বোঝায়? ব্যাংক স্টেটমেন্ট হলো যে এমনই একটা স্টেটমেন্ট যে স্টেটমেন্টে কোনো অ্যাকাউন্টের এগেনস্টে যে সমস্ত ট্রানজাকশন গুলা হয় সেগুলা ব্যাংক কর্তৃপক্ষ কোনো অ্যাকাউন্টের এগেনস্টে যেই স্টেটমেন্ট তৈরি করে দেয় সেটাকে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট। ইট শোজ দি কাস্টমারস ব্যাংক ব্যালেন্স এগেনস্ট হিজ অ্যাকাউন্ট, অর্থাৎ তার অ্যাকাউন্টের এগেনস্টে, কোনো অ্যাকাউন্টের এগেনস্টে কত টাকা ডেবিট হলো এবং কত টাকা ক্রেডিট হওয়ার পরে তার ব্যালেন্স কত থাকলো, সেই যে স্টেটমেন্ট সেটাকে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট। আমরা এগুলা যদি না বুঝি তাহলে ভবিষ্যতে আমরা অঙ্ক করতে পারবো না। সেই জন্য এই টার্মগুলো আমরা একটু আগে আলোচনা করে নেই যাতে অঙ্কের সময় আমাদের কোনো কনফিউশন না থাকে। তাহলে ব্যাংক স্টেটমেন্ট হলো সেই স্টেটমেন্ট যদি কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান কোনো অ্যাকাউন্টের এগেনস্টে যদি কোনো ডেবিট বা ক্রেডিট হয়ে থাকে সেগুলো দেখিয়ে ব্যালেন্স কত আছে সেই অ্যামাউন্টটা তুলে যে স্টেটমেন্টটা তৈরি করে সেটাকে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট। সাধারণত কোনো অ্যাকাউন্টে অনেক সময় ক্রেডিট হয়, অনেক সময় ডেবিট হয়। যদি ডেবিট হয় তাহলে বুঝতে হবে যে খরচ হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট যদি ডেবিট হয় তাহলে বুঝতে হবে খরচ হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট যদি ক্রেডিট হয় তাহলে বুঝতে হবে জমা হয়েছে। আগের দিনে যখন কোনো ব্যাংক ডেবিট হইতো, ডেবিট মানে হলো খরচ, ব্যাংক যখন ডেবিট হইতো তখন একটা মেমোরেন্ডাম দিত। মেমোরেন্ডাম মানে একটা চিঠি, একটা আপনার নোট বা একটা চিঠি বা একটা বিবরণী পাঠাইতো ব্যাংক, যার অ্যাকাউন্ট তার কাছে পাঠাইতো যে তোমার এই অ্যাকাউন্ট এই কারণে ডেবিট হয়েছে। ডেবিট মানেই বলেছি যে খরচ, মানে অ্যাকাউন্ট যদি ডেবিট হয় তাহলে বুঝতে হবে অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। তাহলে যখন অ্যাকাউন্ট থেকে কোনো টাকা চলে যায় তখন আগের দিনে ব্যাংক সেই মালিকরে একটা মেমোরেন্ডাম পাঠাইতো, সেটাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম। আর যদি ক্রেডিট হইতো তাহলে একটা ক্রেডিট মেমোরেন্ডাম পাঠাইতো, সেটাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। ক্রেডিট মানে হলো জমা, অ্যাকাউন্টে যদি টাকা জমতো তাহলে একটা মেমোরেন্ডাম পাঠাইতো, সেটাকে বলে ক্রেডিট মেমোরেন্ডাম। বর্তমান দিনে এই আধুনিক যুগে এখন আসে ডেবিট মেসেজ আর আসে ক্রেডিট মেসেজ, এখন আসে মেসেজ। আপনি দেখবেন আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনার অ্যাকাউন্টে যদি ডেবিট হয় সাথে সাথে একটা মেসেজ আসে, ওখানে বলে যে আপনার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, সেটাকে বলা হয় ডেবিট মেসেজ। আর অনেক সময় যদি আপনার অ্যাকাউন্টে টাকা জমে তাহলে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, ওইটাকে বলা হয় ক্রেডিট মেসেজ। আর আগের দিনে বলতো ডেবিট মেমোরেন্ডাম। সো দ্যাট অঙ্কে আমরা কিন্তু এখন মেমোরেন্ডামও পেতে পারি, মেসেজও পেতে পারি। যেটাই পাই না কেন আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে যে ডেবিট মেমোরেন্ডাম কি জিনিস, ক্রেডিট মেমোরেন্ডাম কি জিনিস। ডেবিট হয় সাধারণত যেমন ব্যাংক সার্ভিস চার্জ। ব্যাংক যখন আপনাকে সার্ভিস দেয় বছরে সে একটা সার্ভিস চার্জ কেটে নেয়, অথবা আপনাকে যদি কোনো একটা চেক বই দেয় সেজন্য আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কেটে নেয় আপনার অজান্তি, হয়তো আপনি জানেন না কিন্তু আপনার অজান্তি ব্যাংক কিছু টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট করে ফেলে বা কেটে নিয়ে যায়, সেটাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম অথবা ডেবিট মেসেজ। উদাহরণ হিসেবে আমরা বলেছি যে ব্যাংক সার্ভিস চার্জ, তারপরে চেক বই যদি ইস্যু করে সেই জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নিয়ে যেতে পারে। আবার আপনার অজান্তি কিছু টাকা জমা হতে পারে, ক্রেডিট হতে পারে, সেটা হলো যেমন ইন্টারেস্ট। ব্যাংক আপনার অ্যাকাউন্টে বছরের শেষে, মাসের শেষে বা দিনের শেষে কিছু ইন্টারেস্ট দিতে পারে। হ্যাঁ, অথবা ক্রেডিট ফ্রম চেক, যে কোনো একটা চেক আপনার অ্যাকাউন্টে যে কোনো লোক জমাও দিতে পারে, সেই অ্যাকাউন্ট রিসিভেবল হোক আর নোট রিসিভেবলই হোক। যে কোনো লোক
আপনার অ্যাকাউন্টে যদি টাকা জমা দিয়ে চেক জমা দিয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা জমবে, সেটাকে বলা হয় ক্রেডিট মেমোরান্ডাম বা ক্রেডিট মেসেজ। আরেকটা হলো এনএসএফ অর্থাৎ নট সাফিসিয়েন্ট ফান্ড। আমরা অনেক সময় দেখব যে অঙ্কের ভিতরে সংক্ষেপে এনএসএফ লেখা থাকে। এর অর্থ হলো নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ আপনি একটা চেক দিয়েছেন, যত টাকা চেক দিয়েছেন অত টাকা আপনার অ্যাকাউন্টে নেই, জমা নেই। যদি না থাকে তাহলে আপনি ওই চেক যাকে দিয়েছেন সে টাকা পাবে না, ওটাকে বলে ডিজনার চেক। আর ডিজনার চেক কি কারণে হলো? সাধারণত 20টা কারণে ডিজনার হতে পারে, তার মধ্যে একটা হলো এনএসএফ চেক, অর্থাৎ আপনার ফান্ডে টাকা নেই। ক্লিয়ার সবাই? স্যার এখানে স্যার ডেবিট মেমোরান্ডামে কেউ যদি আমার চেকটা যদি আমি কোনো পার্টি প্লেস করে ব্যাংকে, তাহলে তো স্যার আমার অ্যাকাউন্টে টাকা কেটে নিতে পারে, সেক্ষেত্রে তো ডেবিট মেমোরান্ডাম বা ডেবিট মেসেজ আসবে। জি আবার বলুন। না, চেক যদি প্লেস করে কেউ আমার অ্যাকাউন্টের এগেইনস্টে যদি চেক প্লেস করে আমার কোনো সাপ্লায়ার বা কোনো ভেন্ডর, হ্যাঁ এটা যদি টাকা ডেবিট চেক, হ্যাঁ হতে পারে, অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। আমি সেটা তো আপনি জানেন যে আপনি কাউকে একটা চেক দিয়েছেন। হ্যাঁ তা তো হবেই। হ্যাঁ আমি এমন একটা উদাহরণ দিয়েছি যেটা আপনি জানেন না। আরটা যদি এখানে নট রিসিভেবল বা রিসিভেবল মানে বুঝি স্যার এনএসএফটা একটু আরেকবার একটু বুঝাই দেন না। এনএসএফ হলো যে যদি সে আপনি কাউকে একটা চেক, আপনার কাছে মানুষ টাকা পাবে, আপনি টাকা পাবে, তার বিনিময়ে আপনি তাকে চেক দিয়ে দিলেন। চেক দেবার পরে এটা বুঝি নাই। চেক দেবার পরে ওই লোক যখন চেকটা নিয়ে আপনার ব্যাংকে গেল তখন দেখলো যে আপনার অ্যাকাউন্টে টাকা নেই, তখন সে তো আর টাকা পাবে না। যখন টাকা ব্যাংক দিতে পারবে না তখন ব্যাংকে বলতে হবে কি কারণে টাকা দিবে না। সেই কারণ হলো 20টা হতে পারে, তার মধ্যে একটা হলো যে নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ যত টাকা চেক তত টাকা ওই অ্যাকাউন্টে নাই, টাকা নাই, সেজন্য ব্যাংক দিতে পারে নাই। ব্যাংক লিখে দেবে এনএসএফ অর্থাৎ নট সাফিসিয়েন্ট ফান্ড। ফান্ডে আছে আপনার 5000, চেকটা হয়েছে আপনার 5600 টাকা, 5500 টাকা, তার মানে বেশি, চেকটার অ্যামাউন্ট বেশি, অ্যাকাউন্টে টাকা আছে কম, ওটাকে বলা হয় এনএসএফ চেক। স্যার এখানে ক্রেডিট ফ্রম চেক নট রিসিভেবল অথবা অ্যাকাউন্ট রিসিভেবল, এই দুইটা মানে বুঝি নাই। নট রিসিভেবল পরে কোনটা স্যার? অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল, আপনি মানুষের কাছে আপনি টাকা পান, সেও আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারে, একটা চেক জমা দিতে পারে। জি স্যার। অথবা একটা আপনি মানুষের কাছে নোট রিসিভেবল পান, রিসিভেবলের মাধ্যমে নোট রিসিভেবলের মাধ্যমে টাকা পান, সেও একটা চেক আপনার অ্যাকাউন্টে জমা দিতে পারে। সেগুলাকে বুঝাচ্ছি আমি। টাইপ অফ চেক। তাহলে আমরা পেটি ক্যাশ ফান্ড বুঝলাম, পেটি ক্যাশ ফান্ডের জার্নাল শিখলাম, তারপর ব্যাংক স্টেটমেন্ট কাকে বলে, ডেবিট মেমো কি জিনিস, ক্রেডিট মেমো কি জিনিস, এনএসএফ কি জিনিস আমরা বুঝলাম। এখন হলো রিকনসাইলিং দি ব্যাংক অ্যাকাউন্ট। আমরা কেন ব্যাংক অ্যাকাউন্ট রিকনসাইল করি, কারণটা কি? কেন করি? কারণ হলো the bank and the depositor maintain independent records of the depositor's checking account. The lack of agreement between the two balances is due to the following factor. এই সমস্ত ফ্যাক্টরের জন্য দুইটা
ব্যালেন্সের মধ্যে পার্থক্য হতে পারে। অর্থাৎ আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করি এই জন্যই যে ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করে একটা আলাদা প্রতিষ্ঠান, এবং আমার অ্যাকাউন্ট আমি মেনটেন করি, আমার একটা ক্যাশ বই আছে সেখানে, সো দ্যাট আমি যদি ক্যাশ বইতে মেনটেন করি তাহলে ক্যাশ বই হলো আমার প্রতিষ্ঠানের আর ব্যাংক অ্যাকাউন্ট হলো ব্যাংকে, তাহলে দুটো আলাদা প্রতিষ্ঠান। এই দুটো আলাদা প্রতিষ্ঠানের ইন্ডিপেন্ডেন্ট রেকর্ড মেনটেন, আমরা দুটো আলাদা রেকর্ড মেনটেন করি, সেই জন্য আমাদের রিকনসিলিয়েশনের প্রয়োজন। টাইম ল্যাগ, অর্থাৎ আমার অ্যাকাউন্টিং পিরিয়ড এক রকমের হতে পারে, ওর অ্যাকাউন্টিং পিরিয়ড আর এক রকমের হতে পারে, আমার অফিস টাইম এক রকমের হতে পারে, ওর অফিস টাইম আর এক রকমের হতে পারে, সেই জন্য পার্থক্য হতে পারে, সেজন্য আমরা রিকনসাইল করি। রিকনসাইল অর্থ হলো মিলানো। এরপর এরর, ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে, ওরও ভুল হইতে পারে, এবং অন্যান্য কারণও থাকতে পারে। তো এই সমস্ত কারণের জন্য আমরা নর্মালি ব্যাংক রিকনসিলিয়েশন করি। ক্লিয়ার? আর রিকনসিলিয়েশন অর্থ হলো যে আমার হিসাবে বলে স্যার যে এখানে ব্যাংকে টাইম লেগস এখন স্যার, জি টাইম লেগস টাইম ল্যাগস হলো সে আমি আমার প্রতিষ্ঠানের ধরেন অ্যাকাউন্টিং পিরিয়ড হলো জানুয়ারি থেকে ডিসেম্বর বা জুলাই থেকে জুন, ব্যাংকের হলো ধরেন জানুয়ারি থেকে ডিসেম্বর, হতে পারে এই টাইম ল্যাগ হতে পারে। অথবা এমন হতে পারে আমার অফিস হলো 9টা থেকে 5টা, ব্যাংকের অফিস হলো 10টা থেকে 2টা, এই পার্থক্যের জন্য আমার ব্যালেন্সের পার্থক্য হতে পারে সময়ের জন্যই। কেন সেগুলো আমরা পরে দেখব, যে এই টাইমের ল্যাগের জন্য আমরা রিকনসিলিয়েশন করি। এবং স্যার আলাদা এটাও তো হতে পারে স্যার, যে এটা কি এটাও তো হতে পারে আমি একটা চেক একটা পার্টিকে 5টার সময় দিলাম, অথচ সঙ্গে সঙ্গে স্যার আমি আমার ক্যাশটা অথবা আমার অ্যাকাউন্টটাকে ক্রেডিট করলাম, মানে আমি আমার জার্নালটা করে ফেললাম, কিন্তু ব্যাংকে ব্যাংকিং আওয়ার হচ্ছে 4টা পর্যন্ত, ব্যাংক তো আমার মতো করে কাজটা কমপ্লিট করলো না, যার কারণে তো স্যার আমাদের রিকনসিলিয়েশন প্রয়োজন হতে পারে। এটা তো একটা টাইম ল্যাগের বিষয় স্যার। আমি হ্যাঁ, 5টার সময় চেক দিচ্ছি, তাদের ট্রানজাকশন আওয়ার 4টা পর্যন্ত, যার কারণেই তো আমাদের হিসাবটা গরমিল হয়ে গেল। আমারটা একরকম হবে, ব্যাংকেরটা তখন তো সে অ্যাডজাস্ট করে নাই স্যার, এটাও কি হতে পারে না স্যার? হ্যাঁ, ওনার কথাটাকে সবাই বুঝেছেন? আমি যেভাবে আমি বুঝাতে না পারলে কিন্তু উনি সুন্দর করে বুঝাতে পারে। জি স্যার, আপনি বলছেন অফিস টাইমের পার্থক্যের জন্য, আপনি বলছেন জি অফিস টাইমের পার্থক্যের জন্য জি উনি উনি যত সুন্দরভাবে বুঝাতে পারছে আমি তো অত সুন্দরভাবে বলতে পারি নাই, সেজন্য হয়তো আপনারা বুঝতে পারেননি। না স্যার, না না স্যার, ঠিক আছে স্যার, আমরা তো বুঝতে পারছি। স্যার 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 সরি স্যার, আগে সরি স্যার স্যার বুঝতে পারছি স্যার। আর রিকনসিলিয়েশন অর্থ হলো মিলানো। মিলানো মানে হলো যে আমি বলতেছি যে আমার ব্যাংক অ্যাকাউন্টে এখন 1 লাখ টাকা থাকার কথা, ব্যাংক বলতেছে না তোমার অ্যাকাউন্টে আছে 1,05,000 টাকা, তাহলে 5,000 টাকা আসলো কোত্থেকে? অথবা এমনও হতে পারে আমি বলতেছি আমার অ্যাকাউন্টে থাকার কথা 1 লাখ টাকা, ব্যাংক বলতেছে তোমার অ্যাকাউন্টে আছে 90,000 টাকা, তাহলে 10,000 টাকা কোথায় গেল? এই দুটো মিলানোর জন্যই, অর্থাৎ ব্যাংকের সাথে আমার ব্যালেন্স আমার হিসাব মিলানোর জন্য যে পদ্ধতি সেটাকে বলা হয় রিকনসিলিয়েশন। যে আমাকে কেন পার্থক্য হলো সেই পার্থক্য খুঁজে আমাকে মিলাতে হবে। এখন এই মিলানো কত রকমের আছে? মিলানো আছে 2 রকমের, সেটাকে আমরা বলি টাইপস অফ রিকনসিলিয়েশন। 2 ভাবে মিলানো যায়। একটা হলো, একটাকে বলা হয় কারেক্টেড ব্যালেন্স মেথড, একটাকে বলে কারেক্টেড ব্যালেন্স মেথড, অথবা ডাবল ব্যালেন্স মেথড, অথবা 2 সেকশন মেথড, যে কোনো নামই হতে পারে। কোশ্চেনে যদি নাম উল্লেখ করে দেয়
তাহলে আমরা সেই নামটা উল্লেখ করব। আর যদি কোশ্চেনে কোনো নাম উল্লেখ না করে দেয়, সেক্ষেত্রে আমরা সবসময় যখন সলিউশন করব উপরে বলে দেব কারেক্টেড ব্যালেন্স মেথড। কারেক্টেড ব্যালেন্স মেথডের তিনটা নাম: কারেক্টেড ব্যালেন্স মেথড, ডাবল ব্যালেন্স মেথড অথবা টু সেকশন মেথড। কোশ্চেনে যদি নাম উল্লেখ থাকে আমরা সেইভাবেই করব, আর যদি কোশ্চেনে নাম উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা অঙ্ক যখন করব তখন সবসময় কারেক্টেড ব্যালেন্স মেথডে অঙ্ক করব এবং উপরে লিখে দেব কারেক্টেড ব্যালেন্স মেথড। সেকেন্ড হলো সিঙ্গেল ব্যালেন্স মেথড। স্যার অথবা স্যার স্যার একই তো নাম আলাদা আলাদা, তাহলে স্যার ওই অন্য নামগুলো দিলে সমস্যা কি স্যার? হ্যাঁ স্যার কারেক্টেড ব্যালেন্স মেথড, ডাবল ব্যালেন্স মেথড বা টু সেকশন মেথড, মানে নাম তো স্যার একই, মানে তাহলে শুধু ডাবল ব্যালেন্স দিলে সমস্যা কোথায় হবে যদি না বলা থাকে? আপনি দিতে পারেন, অসুবিধা নাই। আমি খুব পছন্দ করি এই নামটা। সবার কাছে তো সব নাম পছন্দ হয় না, বুঝেন নাই? আমার কাছে এই নামটা খুব পছন্দের, কারেক্টেড ব্যালেন্স মেথড। সেই জন্য বলছি, আপনি যদি বলেন ডাবল ব্যালেন্স মেথড তাও হবে, আপনি যদি বলেন উপরে টু সেকশন মেথড তাও হবে। থ্যাংক ইউ স্যার। কেউ বলবে লাউ, কেউ বলবে কদু, একই কথা। কেউ বলবে আন্ডা, কেউ বলবে ডিম, একই কথা। যার কাছে যেটা ভালো লাগে। আমি এই জন্য অবলিক দিয়ে দিয়েছি। আপনার কাছে যদি এই ডাবল ব্যালেন্স মেথডটা ভালো লাগে আপনি উপরে লিখবেন ডাবল ব্যালেন্স মেথড। আপনার কাছে যদি এই টু সেকশন ব্যালেন্স মেথডটা ভালো লাগে আপনি বলবেন টু সেকশন মেথড। আমার কাছে ভালো লাগে এই কারেক্টেড ব্যালেন্স মেথড, সেই জন্য আমি বলেছি যে উপরে লিখবেন কারেক্টেড ব্যালেন্স মেথড। সেকেন্ড থিং হলো সিঙ্গেল ব্যালেন্স মেথড অথবা ওয়ান সেকশন মেথড। ওয়ান সেকশন মেথড অথবা সিঙ্গেল ব্যালেন্স মেথড হলো যে আমি যদি আমার ব্যালেন্স থেকে ব্যাংক ব্যালেন্স মিলাই সেটাকে বলা হয় সিঙ্গেল ব্যালেন্স মেথড, অথবা আমি যদি ব্যাংক ব্যালেন্স থেকে আমার ব্যালেন্স মিলাই সেটাকেও বলা হয় সিঙ্গেল ব্যালেন্স মেথড। অর্থাৎ একটা ব্যালেন্স দিয়ে যদি আমরা আরেকটা ব্যালেন্সে যাই মিলাই, যেমন আমি স্টার্ট করলাম আমার ব্যালেন্স দিয়ে, আমি এন্ড করলাম ব্যাংক ব্যালেন্স দিয়ে, অর্থাৎ আমার ব্যালেন্সের সাথে কিছু প্লাস করলাম কিছু মাইনাস করলাম, লাস্টে এসে ব্যাংক ব্যালেন্স বের করলাম, সেটাকে বলা হয় সিঙ্গেল ব্যালেন্স মেথড। অথবা ব্যাংকের ব্যালেন্সটা ধরে যদি কিছু যোগ করি কিছু মাইনাস করে যদি আমার ব্যালেন্সটা বের করি সেটাকে বলা হয় সিঙ্গেল ব্যালেন্স মেথড অথবা ওয়ান সেকশন মেথড। ইট ইজ নট দি কারেক্টেড ব্যালেন্স। আর কারেক্টেড ব্যালেন্স হলো যেই পদ্ধতিতে উভয় বুকস অফ রেকর্ড সেম হবে, অর্থাৎ আমার হিসাবেও যেই টাকা হবে ব্যাংকের হিসাবেও সেই টাকা হবে, সেটাকে বলা হয় কারেক্টেড ব্যালেন্স মেথড। আর সিঙ্গেল ব্যালেন্স মেথড কিন্তু শুধু মিলানো, এক ব্যালেন্স থেকে আরেক ব্যালেন্স মিলানো, সেটা কিন্তু কারেক্ট না। কাজেই যদি কোশ্চেনে আসে সিঙ্গেল ব্যালেন্স মেথড তাহলে আমরা সিঙ্গেল ব্যালেন্স মেথডে করব, আর যদি কোশ্চেনে কিছু না থাকে সেক্ষেত্রে আমরা এতে যেটা বলা আছে এই পদ্ধতিতে করব। ওকে, আমরা এবার কারণ কি ডিফারেন্সের কারণ কি সেটা আমরা দেখবো। যে অঙ্ক যতগুলোই আসুক না কেন এই পাঁচটার বেশি কারণ নাই। পার্থক্য যে পার্থক্য যে হয় দুইটা ব্যালেন্সের, সেই দুইটা ব্যালেন্সের পার্থক্য এই পাঁচটার বেশি না। যতগুলোই আসুক না কেন কারণ হলো পাঁচটা। যত পার্থক্যই থাকুক না কেন ব্যাংক ব্যালেন্স এবং ক্যাশ ব্যালেন্সের মধ্যে কিন্তু পার্থক্য থাকবে মাত্র পাঁচটা। সেই পাঁচটায় আমরা এখন বোঝার চেষ্টা করি যে কি কি কারণে এই ফিগারে পার্থক্যটা হয়। প্রথম হলো আমরা এখানে বলার চেষ্টা করেছি যে ডেবিটস অন দি ডিপোজিটরস রেকর্ড উইদাউট করেসপন্ডিং ক্রেডিটস অন দি ব্যাংক রেকর্ডস। এর অর্থটা কেউ বলতে পারবেন?
স্যার ব্যাংক ডিপোজিটর যে টাকাটা ডেবিট করছে স্যার, জমা দিছে, সেই টাকাটা সে আম, একটা পার্টি এসে বললো যে আপনার আমি টাকা জমা দিব স্যার। সরি স্যার, মানে স্যার ডিপোজিটর মানে ডেবিট করেছে কিন্তু হচ্ছে ব্যাংক জানে না। আমি বলছি কি যে এই লাইনটুকুর হুবহু বাংলা কেউ বলতে পারবেন? লাইনটু শুধু বাংলা বলবেন। স্যার ডিপোজিটর হচ্ছে তার অ্যাকাউন্টে স্যার হচ্ছে ডেবিট করেছে, মানে চেঞ্জ করেছে, কিন্তু হচ্ছে ওই ডেবিট করেছে কিন্তু এই কথাটা হচ্ছে কি ব্যাংক জানে না। সবাই কি একমত ওনার বাংলার সাথে? জি না স্যার, বলেন আপনি। এখানে অ্যাকাউন্টকে ক্রেডিট না করে উনি ডেবিট মানে ডেবিট অ্যাকাউন্ট অন দা ডিপোজিটরস রেকর্ড, যিনি জমা করছেন ওনার রেকর্ডে টাকাটা ডেবিট করা হয়েছে উইদাউট করেসপন্ডিং ক্রেডিটস অন দা ব্যাংক রেকর্ডস। ব্যাংকে সেটা জমা হয় নাই, এটা ইনফরমেশন মানে ব্যাংকে জমা হয় নাই, এটা জি স্যার, এটা ঠিক আছে স্যার। স্যার একটু বলবো স্যার, এটা হচ্ছে স্যার অনেক সময় কালেকশন বেসিসে ক্লিয়ারিং বা কালেকশনে চেক দেওয়া আমি ব্যাখ্যা জানতে চাই না ভাই। ব্যাংকে নাই। আমি আচ্ছা স্যার, আমি এটা চাই হচ্ছে শুধুমাত্র এই লাইনটুকুর বাংলা। ডিপোজিটের অ্যাকাউন্ট ট্রানজিট হচ্ছে প্রতিমধ্যে জমা, যেটা এখন আমি ব্যাংকে টাকা পাঠিয়েছি বাট এখনো জমা হয়নি ওখানে। স্যার ডিপোজিটর ডেবিট করছে কিন্তু ব্যাংক ক্রেডিট করেনি। রাইট, একটাই কথাটাই সুন্দর হয়েছে। লাস্ট ওয়ানটা আমিও এই ওনার লাস্ট ওয়ান যেটা বলেছেন ওনার সাথে আমি একমত। অর্থাৎ যিনি জমাকারী, ডিপোজিটর মানে জমাকারী, যিনি জমা দিয়েছেন, যে প্রতিষ্ঠান কোন একটা প্রতিষ্ঠানতে জমা দিয়েছেন ব্যাংকে, সেই যিনি ডিপোজিটর, যিনি জমা দিয়েছেন তার নিজের অ্যাকাউন্টে সে ডেবিট করেছে, তার হিসাবে সে ডেবিট করেছে, তার খাতায় সে ডেবিট করেছে, কিন্তু ব্যাংকে ক্রেডিট হয়নি। উইদাউট করেসপন্ডিং ক্রেডিট অন দি ব্যাংক অ্যাকাউন্ট, উইদাউট করেসপন্ডিং মানে যোগাযোগ ছাড়া যে ব্যাংক ক্রেডিট করেছে কিনা সেটা যোগাযোগ করেনি, যোগাযোগ ছাড়াই যিনি জমা দিয়েছেন তার অ্যাকাউন্টে সে ডেবিট করে ফেলছে। এটাকে যদি একদম সংক্ষেপে বলি, উনি যেটা বলেছেন যে যিনি জমা করেছেন সে তার অ্যাকাউন্টে সে ডেবিট করেছে, তার খাতায় সে ডেবিট করেছে, কিন্তু ব্যাংক ক্রেডিট করেনি। এটা কি পূর্ণাঙ্গ ভাবে এইভাবে বলেছি, উইদাউট করেসপন্ডিং ক্রেডিট অন দি ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট যে ক্রেডিট করেছে সেটা করেসপন্ডিং করার আগেই বা করা ছাড়াই যে অ্যাকচুয়ালি ব্যাংকে ক্রেডিট করেছে সেটা জানি না, না জেনেই আমি আমার অ্যাকাউন্টকে ডেবিট করে ফেলছি। আর এই ধরনের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটাকে আমরা শর্টলি কল্ড অ্যাজ ডিপোজিট ইন ট্রানজিট। সেইগুলো এই ধরনের ক্ষেত্রে আমরা বলি যে ডিপোজিট ইন ট্রানজিট বলি। এই জন্যই কোশ্চেনে পাবেন আপনারা এই শব্দটুকুই, ডিপোজিট ইন ট্রানজিট টাকা এত। এখন ডিপোজিট ইন ট্রানজিট অর্থ কি এটা আপনাকে ক্লিয়ার এখান থেকেই বুঝতে হবে। ডিপোজিট ইন ট্রানজিট অর্থ হলো যে আমি ডিপোজিটর, আমি ডেবিট করেছি কিন্তু ব্যাংক ক্রেডিট করছে কিনা আমি জানি না, সেই কারণেই এখন ডিপোজিট ইন ট্রানজিট আছে। অথবা ক্যাশ ইন ট্রানজিট, ক্যাশ ইন ট্রানজিট হতে পারে। ক্যাশ ইন ট্রানজিট কোনটা, যেটা রিসিভ হবে সেটাকে বলছি ক্যাশ ইন ট্রানজিট, নট পেমেন্ট। সো দ্যাট আমরা যদি কোনো অঙ্কে কোনো সময় শুধু ডিপোজিট ইন ট্রানজিট দেখি, অনেক সময় লেখে ডিপোজিট ইন ট্রানজিট টাকা 5000, আপনাকে বুঝতে হবে যে এই ডিপোজিটটা এখন আমি ডেবিট করেছি কিন্তু ব্যাংক ক্রেডিট করে নাই, উইদাউট করেসপন্ডিং ক্রেডিট অন দি ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক রেকর্ড। স্যার ক্যাশ ইন ট্রানজিট দ্বারা স্যার কি বুঝিয়েছেন আবার একটু বলবেন? ক্যাশ ইন ট্রানজিট আর ডিপোজিট ইন ট্রানজিট একই কথা। ডিপোজিট ইন ট্রানজিটটা যদি বুঝে থাকেন তা ডিপোজিটের জায়গায় শুধু ক্যাশ বসান তাহলেই তো হয়ে যায়। স্যার ওই যে বললেন যে স্যার এটা শুধু রিসিভ হয়েছে কিন্তু নট, স্যার নটের পরে কি বলছেন স্যার সেটা শুনতে পাইনি আমি। বলেছি যে আপনি ব্যাংকে টাকা পাঠিয়েছেন জমা করার জন্য, ঠিক আছে? আপনি যখন ব্যাংকে পাঠিয়েছেন তখন তো আপনি ডেবিট করেছেন, আপনি করবেন ডেবিট আর ব্যাংক করবে ক্রেডিট। তো আপনি যখন ব্যাংকে জমার জন্য টাকা পাঠিয়েছেন কিন্তু ব্যাংকে ক্রেডিট হয়নি, সেটাকে বলা হয় ক্যাশ ইন ট্রানজিট রিসিভ। অর্থাৎ আপনি যখন যেহেতু ডেবিট করছেন মানে আপনি টাকা পেয়েছেন, সেই জন্য ওই সেন্সে রিসিভ এখানে বলেছে।
টাকা দিয়েছি স্যার। আপনি যেহেতু টাকা পেয়েছেন সেজন্য আপনি ওই সেন্সে আমি রিসিভ বলেছি এবং আপনি ডেবিট করেছেন, পেয়েছেন দেখে ডেবিট করেছেন এবং সেই টাকাটা পরে আপনি ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠিয়েছেন, কিন্তু ব্যাংকে জমা হয়েছে কিনা উইদাউট করেসপন্ডিং আপনি এখনো জানেন না ব্যাংক ক্রেডিট করেছে কিনা। সেই জন্য আমি বলছি ক্যাশ ইন ট্রানজিট অথবা ডিপোজিট ইন ট্রানজিট। কোশ্চেনে হয় থাকবে ডিপোজিট ইন ট্রানজিট অথবা থাকবে ক্যাশ ইন ট্রানজিট, দুটো একই কথা, একই মিনস। রিসিভ যদি আপনাদের কনফিউশন থাকে রিসিভটা ডিলিট করে দিলাম। পেমেন্টটা যদি আপনাদের কনফিউশন করে থাকে পেমেন্ট ডিলিট করে দিলাম। দেখেন এখন বোঝেন কিনা। ক্লিয়ার সবাই? জি স্যার। অঙ্কে কিন্তু মোর দ্যান 5 এন্ট্রি থাকবে, 10টা 15টা 20টা এন্ট্রি থাকবে, কিন্তু কারণ জি, কিন্তু স্যার। পাঁচটাই। এই পাঁচটা যদি না বোঝেন কখনোই ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারবেন না। নাম্বার 2, এখানে বলেছি আমি যে ক্রেডিট অন দি ডিপোজিটরস রেকর্ড উইদাউট করেসপন্ডিং ডেবিটস অন দি ব্যাংক রেকর্ডস। এর বাংলা কি আবার হবে তাহলে? স্যার ওটার উল্টোটা। বলেন না, ওটার উল্টোটা। এখানে উল্টা তো ইংলিশ বলে নাই। ডিপোজিটর রেকর্ড। ডিপোজিটের অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে কিন্তু ব্যাংকের যে করেসপন্ডিং অ্যাকাউন্ট সেটা ডেবিট হয় নাই। রাইট। তার মানে এখান থেকে কিন্তু আমাদের আরেকটা জিনিস আমরা পাশাপাশি শিখতেছি, সেটা হলো যে আমি যদি ক্রেডিট করি ব্যাংক করবে ডেবিট। খেয়াল রাখবেন, আমি যদি ডেবিট করি ব্যাংক করবে ক্রেডিট। তার মানে আমার জমা মানে ব্যাংকের জমা, আমার জমা মানে ডেবিট, ব্যাংকের জমা মানে ক্রেডিট। আমার খরচ মানে ক্রেডিট আর ব্যাংকের খরচ মানে ডেবিট। অথবা যদি আমি এইভাবে না বুঝি তাহলে ব্যাংক যদি ডেবিট করে তার মানে খরচ, তাহলে আমার হবে ক্রেডিট। সো দ্যাট এই জিনিসগুলো কখনোই কনফিউশন করা যাবে না, দুটো কিন্তু উল্টো হবে। স্যার আমার বিষয়টা কি স্যার? স্যার এটা কি স্যার এই কারণে হলো স্যার যে আমার যে সম্পদ ক্যাশ সেটা ব্যাংকের নিকট দায়, যার কারণে তারা ক্রেডিট করে। আমি যেটা খরচ করি সেটা আমার ডেবিট, যেটা খরচ করলাম তার দায় কমে গেল, তাই তারা ডেবিট করে স্যার। ভাই উল্টো হয়ে গেছে। না, এইভাবে চিন্তা না করে যদি আমরা অন্যভাবে চিন্তা করি, যে ব্যাংক যখন টাকা পায় তখন ওর ডেবিট কি হবে? ব্যাংকের ক্যাশিয়ার সে যখন টাকাটা পাবে, ব্যাংকের ক্যাশিয়ার কি টাকা যখন সে গুনিয়ে আপনার কাছ থেকে নেয় তখন ও কি পায়? ক্যাশ স্যার। তো ও ডেবিট কাকে করবে? ও ডেবিট কাকে করবে? ক্যাশ ডেবিট স্যার, ক্যাশ ডেবিট হবে স্যার তখন। ও ব্যাংক ও স্যার ক্যাশটা ডেবিট হবে, ক্রেডিট হবে। স্যার আমার অ্যাকাউন্টটাকে ক্রেডিট করবে স্যার, আর ক্যাশটাকে ডেবিট করবে স্যার। তো সেটাই তো বলছি যে ক্রেডিট অন দি ব্যাংক। ক্রেডিট, ব্যাংকের ক্রেডিট মানে হলো আমার জমা, আর আমার ডেবিট মানে হলো আমার জমা। আমার ডেবিট মানে আমার জমা, ব্যাংকের ক্রেডিট মানে আমার জমা। আমার ক্রেডিট মানে হলো খরচ, ব্যাংকের ডেবিট মানে খরচ। আপনি যখন ক্যাশ দিয়ে চেক দিয়ে টাকা নিয়ে আসবেন তখন ব্যাংকের টাকা চলে যায়, গোজ আউট। যখন ব্যাংকের টাকা চলে যায় ব্যাংক তখন ক্যাশকে ক্রেডিট করে আর ডেবিট করে আপনার অ্যাকাউন্টকে। সেজন্য আপনি যখন ডেবিট হয় তখন আমরা বলি যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে, আপনি যখন ক্রেডিট হয় তখন আমরা বলি আপনার অ্যাকাউন্টে টাকা জমেছে। That is called shortly as outstanding check or cash in transit. এই জন্য এখন দেখেন, এখন যদি আমি ওইখানে রিসিপ্টটা তুলে ফেলছি, এখানে পেমেন্টটা তুলে ফেলছি, এখন তো আপনি কোশ্চেন করার কথা ছিল যে স্যার আপনি এখানেও ক্যাশ ইন ট্রানজিট বলতেছেন, এখানেও ক্যাশ ইন ট্রানজিট বলতেছেন, আপনি আমার কি বুঝাইতেছেন উল্টা পাল্টা? স্যার আমি শুধু বোঝা যাচ্ছে না স্যার। হ্যাঁ, কনফিউশন হয়ে যাবে স্যার। এর আগে স্যার এই জন্যই আমি ব্র্যাকেটে ওইটা রেখেছিলাম, এই কারণেই যাতে কনফিউশন না হয়। কিন্তু স্যার পরীক্ষায় তো স্যার এটা এরকম করে থাকবে না স্যার মনে হয়।
শুধু ক্যাশ ইন ট্রানজিট থাকবে। ব্যাখ্যা দেওয়া থাকতে পারে তখন। ওকে, তাহলে আমরা এই ধরনের যখন দেখব যে তাহলে আমি কিন্তু দুইটা পাইলাম, আমার ডিপোজিটর মানে ধরেন আমি নিজে, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি নিজে একটা আমার প্রতিষ্ঠানে আমি হিসাব রাখি, আমার একটা অ্যাকাউন্টস আছে, রেকর্ড আছে, সেই জন্যই আমার বইয়ের কথা বলতেছি যে আমার বইয়ের কিন্তু ডেবিট হয়ে গেল, আমার বইয়ের ক্রেডিট হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো ডিপোজিট ইন ট্রানজিট, আর একটা বলবো চেক আউটস্ট্যান্ডিং। তাহলে চেক আউটস্ট্যান্ডিং বলতে কি বোঝায় সেটা বুঝতে পেরেছি তো আমরা সবাই নাকি? ওকে, কিন্তু কোশ্চেনে কিন্তু এইভাবেই থাকবে যে আউটস্ট্যান্ডিং চেক টাকা এত, ডিপোজিট ইন ট্রানজিট টাকা এত, তখন কিন্তু আপনাকে ওইভাবে ট্রিটমেন্ট করতে হবে, বুঝে, যোগ হবে না মাইনাস হবে, বুঝে করতে হবে। কিন্তু আউটস্ট্যান্ডিং চেক বলতে কি বোঝায় অথবা ডিপোজিট ইন ট্রানজিট বলতে কি বোঝায়? ওকে, আমার বই দুটো হয়ে গেল, আমার বইয়ের দুইটা সাইডই আছে, একটা ডেবিট একটা ক্রেডিট। এবার আসেন ব্যাংকের সাইডে। এবার বলছে ডেবিট অন দি ব্যাংক রেকর্ডস, ব্যাংক ডেবিট করেছে উইদাউট করেসপন্ডিং ক্রেডিট অন ডিপোজিটরস রেকর্ড, আমার সাথে যোগাযোগ করে নাই যে আমি ক্রেডিট করেছি কিনা, সেটা ব্যাংক যোগাযোগ করে নাই, না করে এই ব্যাংক আমার অ্যাকাউন্টকে ডেবিট করেছে। হয়েছে বাংলা আমার নাকি? জি স্যার। স্যার ব্যাংক ডেবিট করছে, আমি ক্রেডিট করি নাই স্যার। ডেবিট ক্রেডিট যে কোনো একটাই ব্যাংক করছে, বাট এটা আমার সাথে মেলানো হয় নাই। That is shortly called as bank memoranda, অর্থাৎ ব্যাংক ডেবিট করছে কিন্তু আমি জানি না। এখানে ক্রেডিট দিলে আবার আপনারা কনফিউশন করবেন। ওকে, না ডেবিট লিখে দিই, যেহেতু সে ডেবিট করেছে, ডেবিট মেমোরান্ডাম। অর্থাৎ এতক্ষণ কিন্তু এ এবং বি ছিল আমার বই, আমার বইতে আমি ডেবিট করেছি, আমার বইতে আমি ক্রেডিট করেছি। এখন আসি ব্যাংকের দিকে, ব্যাংক ডেবিট করেছে কিন্তু আমি ক্রেডিট করি নাই, উইদাউট করেসপন্ডিং ক্রেডিট অন ডিপোজিটরস রেকর্ডস, আমি কি ক্রেডিট করেছি কিনা সেটা ব্যাংক যোগাযোগ করে জানে নাই, না জেনেই সে ডেবিট করে ফেলছে, যেটাকে আমরা অনেক সময় পাবো শর্টলি কল্ড অ্যাজ ব্যাংক ডেবিট মেমোরান্ডাম বা ডেবিট, এখন বলে মেসেজ। ঠিক তদ্রুপ ব্যাংক ক্রেডিটও করতে পারে, ক্রেডিট on the bank records without corresponding debits on the depositors records, shortly called as direct receipt from customer. অর্থাৎ ব্যাংক ক্রেডিট করেছে, ব্যাংক ক্রেডিট করে কখন? যখন আমরা টাকা জমা দিব তখন, যখন আমরা আমার অ্যাকাউন্টে টাকা জমবে তখনই সে ক্রেডিট করবে। সেই কথাই বলছে ক্রেডিট অন দি ব্যাংক রেকর্ডস, ব্যাংক রেকর্ডসে ক্রেডিট করছে অর্থাৎ আমার অ্যাকাউন্টে জমা দিছে, উইদাউট করেসপন্ডিং ডেবিট, আমার অ্যাকাউন্টে তো ডেবিট হওয়ার কথা আমার বইতে, কিন্তু উইদাউট করেসপন্ডিং ডেবিট অন দি ডিপোজিটরস রেকর্ড, আমার সাথে যোগাযোগ ছাড়াই আমি ডেবিট করছি কিনা সেটা ব্যাংক জানে না, না জেনেই সে আমার অ্যাকাউন্টে ব্যাংক ক্রেডিট করে ফেলছে, যেটাকে আমরা সংক্ষেপে বলি ডাইরেক্ট রিসিপ্ট। তাহলে আমার বই শেষ হলো, আমার ডেবিট ক্রেডিট, ব্যাংকে ডেবিট ক্রেডিট শেষ হলো। আর একটা থাকতে পারে, সেটা হলো এরর। স্যার শেষেরটা আবার একটু বলুন তো, 4 নম্বরটা। 4 নম্বরটা বলছি যে ক্রেডিট অন দি ব্যাংক রেকর্ডস, অর্থাৎ ব্যাংক রেকর্ড বলতে এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টকে বোঝায়, রেকর্ড না বলে এখানে অ্যাকাউন্ট দেই, তাহলে আরেকটু সোজা হবে। ক্রেডিট অন দি ব্যাংক অ্যাকাউন্ট, আমার ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট করেছে। জি, সি এর উল্টা ডি, সি নম্বরের উল্টা ডি নম্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাকাউন্টে সে ক্রেডিট করেছে, ক্রেডিট মানে ব্যাংক ক্রেডিট করা মানে কি জমা, ব্যাংক আমার অ্যাকাউন্টে জমা করেছে উইদাউট করেসপন্ডিং ডেবিট অন দি ডিপোজিট, আমি যে আমার বইতে আমি ডেবিট করেছি কিনা
সেটা আমার সাথে যোগাযোগ করে নাই ব্যাংক, না করেই সে আমার অ্যাকাউন্টকে ডেবিট করে ফেলছে, ক্রেডিট করে ফেলছে, যেটাকে আমরা বলি ডাইরেক্ট রিসিপ্ট। অর্থাৎ ব্যাংক আমার অ্যাকাউন্টে জমা করেছে কিন্তু আমি জানি না, আমি ডেবিট করি নাই। পাঁচ নম্বর হলো, জি বলুন। মানে এখানে স্যার আমি দেখলাম যে এর উল্টো হচ্ছে সি, আর মানে ওই হিসাবে যদি ওই যে প্রথম এর ক্ষেত্রে আমার বই ডেবিট হয়েছে কিন্তু ব্যাংক ক্রেডিট হয় নাই, এখানে সি তে উল্টো হয়ে গেল, ব্যাংক ডেবিট হয়েছে কিন্তু আমার বই ক্রেডিট হয় নাই, ব্যাপারটা এরকম হ্যাঁ, অনেকটা। যেভাবে আপনি মনে রাখতে পারেন, আপনি 5টা কারণ মনে রাখবেন, আর কিছুই না। 5টা কারণ যদি আপনি ভালোভাবে বুঝে থাকেন তাহলে যে কোনো ব্যাংক রিকনসিলিয়েশন আপনি করতে পারবেন। এবং আমার ডেবিট, ব্যাংক ডেবিট ক্রেডিট করে নাই সেটাকে সংক্ষেপে কি বলে এটা মনে রাখতে হবে। আমি ক্রেডিট, ব্যাংক করে নাই সেটাকে সংক্ষেপে কি বলে মনে রাখতে হবে। সেটা কি যোগ হবে না বিয়োগ হবে আপনাকে বুঝতে হবে। যেটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে, ডিপোজিট ইন ট্রানজিট কি প্লাস হবে না মাইনাস হবে বুঝতে হবে আপনাকে। তাহলে এখানে ব্যাংক ডেবিট মেমো কি হবে, প্লাস হবে না মাইনাস হবে বুঝতে হবে। ক্রেডিট অন দি ব্যাংক অ্যাকাউন্ট উইদাউট করেসপন্ডিং, ব্যাংক জমা করছে আমি করি নাই, তাহলে কি যেটাকে সংক্ষেপে অনেক সময় কোশ্চেনে থাকতে পারে ডাইরেক্ট রিসিপ্ট। আমি বলছি শর্ট নেম বলেছি এই জন্য যে কোশ্চেনে তো এইভাবে ডিটেলস এত বলা থাকবে না, কোশ্চেনে সংক্ষেপে এরকম বলা থাকতে পারে যে ডিপোজিট ইন ট্রানজিট, তখন আপনি কি করবেন। এই জন্য আমরা শর্ট নামগুলো আমরা শিখলাম। তো আরেকটা 5 নম্বর কারণ হলো এরর, অর্থাৎ ভুল বাই আইদার পার্টি ইন রেকর্ডিং ট্রানজাকশন। এখানে বলছি যে উভয়েরই ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে, ব্যাংকেরও ভুল হইতে পারে। আমিও ডেবিটের জায়গায় ক্রেডিট করতে পারি, ব্যাংকও ক্রেডিটের জায়গায় ডেবিট করতে পারে। সো দ্যাট সেই ভুলটা যা করব তার উল্টা এন্ট্রি করতে হবে, তাহলে ভুলটা কারেকশন হয়ে যাবে। এই 5টা কারণ ছাড়া আর কোনো কারণ নেই যে আমার রিকনসিলিয়েশনে মিলবে না। ক্লিয়ার, বোঝা গেছে? জি স্যার। ওকে। স্যার স্যার এখানে তো হ্যাঁ স্যার বলুন। স্যার এখানে তো 5টা কারণ স্যার বোঝা গেল স্যার, এখন 5টা কারণের এগেইনস্টে স্যার ট্রিপল গুলো স্যার কিভাবে হবে স্যার, মানে তাদেরকে কিভাবে 5টা স্যার ই করব? আপনি মনে করেন যে 50টা এন্ট্রি দিয়েছে ব্যাংক রিকনসিলিয়েশন করার জন্য। Recording stopped. ওই 50টা এন্ট্রি এই খুঁজলে দেখা যাবে যে কারণ এই 5টাই। এই 5টা যদি বুঝে থাকেন তাহলে 50টা এন্ট্রি করতে পারবেন আপনি। এন্ড 5টা বুঝেছেন কিনা সেটা দেখেন আপনি। আর নেক্সট ক্লাসে করাবে এটা। অঙ্ক তো আমি করাবোই, আমি আগে থিওরি পড়াচ্ছি, কারণ অঙ্কের সময় তার এত বুঝাইয়া অঙ্ক করা সম্ভব না। দেন হলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ফ্রম ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশন করার পরে অনেক সময় আপনাকে কোশ্চেনে বলে যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়ার জন্য, তাহলে আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেব সেই জিনিসটা শিখব। সেটা বলেছি যে যদি আমি দেখি যে আমার ক্যাশ বা ব্যাংক ক্রেডিট হয়েছে তাহলে সেক্ষেত্রে আমি 2 দিয়া ক্যাশ করব আর সমস্ত খরচগুলোকে আমি ডেবিট করব। আর যদি আমার অ্যাড হয়, অ্যাড মানে ডেবিট আর লেস মানে ক্রেডিট, আমি যখন ব্যাংক রিকনসিলিয়েশন করব কিছু যোগ করব, কিছু মাইনাস করব, কিছু অ্যাড করব, কিছু লেস করব। যেটা অ্যাড করব তার মানে যোগ, তার মানে ক্যাশ ডেবিট, তাহলে সেক্ষেত্রে ক্যাশকে ডেবিট করব আর যে কারণে আমি ডেবিট করলাম, যোগ করলাম, সেই কারণটাকে আমি ক্রেডিট করব। আর এখানে যদি আমি লেস করি তাহলে আমি লেস মানে ক্রেডিট, তাহলে আমি ক্যাশকে ক্রেডিট করব আর যে সমস্ত কারণে আমি ক্রেডিট করলাম সেই সমস্ত কারণ ডেবিট হবে।
তাহলে আমাকে কেউ বলতে পারেন, যারা কমার্স তারা বলেন যে আমি যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেব এটা কোন বই দেখে দেব? আমার বই দেখে দেব না ব্যাংকের বইটা দেখে দেব? স্যার ক্যাশ বুক দেখে আমার বই দেখে। আমার বই দেখে। স্যার ব্যাংক স্টেটমেন্ট দেখে না স্যার, ব্যাংকের ব্যাংক মুখ দেখে দিব স্যার। ব্যাংক স্টেটমেন্ট দেখে স্যার। ব্যাংক স্টেটমেন্ট থেকে স্যার ব্যাংক স্টেটমেন্ট দেখে ব্যাংক দেবো। দেখি স্যার। স্যার এখানে টু টাইপস অফ আছে তো স্যার, ডাবল দুইটা মেথড টাইপ করে আসছে স্যার। যদি আমরা এক এতে যাই যেটা ডাবল বা ওইটা থেকে আমরা দুইটাই একসাথে দেখবো। কারেক্ট রিমার্কসে তো এখানে কারেক্টেড ব্যালেন্স যেটা রেকর্ড ব্যাংক কারেক্টেড ওইটা। আর যদি আমরা মিলাতে চাই তাহলে বি নাম্বারটা, যদি সিঙ্গেল ব্যালেন্স যদি হয় সেটা। ডাবল ব্যালেন্সটা হচ্ছে আমরা বাই ডিফল্ট করবো। ওকে, এখানে নানাবিধ মতামত আসছে। আমরা প্রবলেম দেখব, প্রবলেম সলভ করব। তবে এখান থেকে আমরা জেনে নেই, আমরা এন্ট্রি দেব আমাদের বইতে, আরেকজনের বইতে গিয়ে আমি এন্ট্রি দেব না। আমি গিয়া ব্যাংকের বইতে আমি এন্ট্রি দেব না। আমি দেব, আমার রাইট আছে আমার বইতে এন্ট্রি দেওয়ার, আমার প্রতিষ্ঠানের এন্ট্রি আমি দিতে পারবো। কিন্তু আমি যদি ব্যাংকে যাই, ভিতরে ঢুকলে আমাকে অ্যারেস্ট করবে, তো ভাই তুমি আসছো কেন ভিতরে, তো এন্ট্রি কিভাবে দেব আমি? সো দ্যাট মনে রাখবেন যে আমার বইতে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে শুধুমাত্র সেইগুলাই আমি এন্ট্রি করব। আমি ব্যাংকের ভুল কখনোই এন্ট্রি করতে পারবো না, কারণ ওই ব্যাংকের ভিতরে ঢোকার আমার কোনো রাইট নাই। স্যার টাইম শেষের দিক স্যার। হ্যাঁ, তো সো দ্যাট কটা পর্যন্ত? স্টেটমেন্ট দেখে দেখবো না। কটা পর্যন্ত? 8:45। ও 8:45, আচ্ছা বেশি স্যার হয়ে গেছে। ওভার করে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম যে কখনোই আমরা ব্যাংক স্টেটমেন্ট দেখে জার্নাল করব না। আমরা করব আমার রেকর্ডে যে সমস্ত ভুল ত্রুটি আছে সেইগুলো দিয়ে আমি রেকর্ড করব, সেইগুলো দিয়ে আমি জার্নাল করব। আমার রেকর্ডে যদি কোনো ভুল হয়ে থাকে সেইগুলো আমি জার্নাল করব, এবং আমার রেকর্ডে ভুল কোথায় পাবো? এই 5টার ভিতরেই পাবো। আমার এখানে এই যে এই এ এবং বি এই দুইটা হলো আমার, আর একটা কোনটা? এই যে ই এইটা হলো আমার। সো দ্যাট এ বি এবং ই, এ বি এবং ই এই তিনটার জন্য যদি কোনো জার্নাল প্রয়োজন হয় আমি সেটা জার্নাল করব। আর যদি সি এবং ডি এর জন্য কোনো জার্নাল প্রয়োজন হয় সেটা আমি দেব না, সেটা দেবে ব্যাংক। তো ডিয়ার পার্টিসিপেন্ট, আজকে এখানেই শেষ। আমরা নেক্সট ক্লাসে প্রবলেম সলভ করব। থ্যাংক ইউ।